প্রথম প্রশ্নটা দেখো, ঋগ্বেদের কোনটি আর্ষ মণ্ডল? ঋগ্বেদের কোনটি আর্ষ মণ্ডল মানে কত থেকে কত পর্যন্ত আর্ষ মণ্ডল বলা হয়? দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত আর্ষ মণ্ডল বলা হয়ে থাকে। কোথাও কোথাও অষ্টম মণ্ডলকেও নেওয়া হয়েছে, কিন্তু অষ্টমটা নেবে না। 2, 3, 4, 5, 6, 7 এই যে 6টা মণ্ডল রয়েছে, এই 6টা মণ্ডলকে কিন্তু আর্ষ মণ্ডল বলা হয়। অষ্টম মণ্ডলটার আর একটা নাম রয়েছে প্রগাথ মণ্ডল, বা কি মণ্ডল বলা হয়, আর একটা নাম আছে কান্নমণ্ডল। কান্নমণ্ডল। হ্যাঁ, সুতরাং ওইটা একজন ঋষি, কিন্তু এই স্পেশালি যে আর্ষমণ্ডল ঋষির নামে মণ্ডল, তার মধ্যে কিন্তু ওইটাকে রাখা হয় না। অনেক সময় অপশানে ওইটা দেখে গুলিয়ে যেতে পারে যে দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডল কোনটা হবে, তাহলে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত হবে। প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। আর্ষমণ্ডলের যে এরিয়া, প্রশ্নটা কোথার থেকে এসেছে সেই জায়গাটা খেয়াল করতে হবে। শুধু প্রশ্নটা খেয়াল করলে হবে না, বাড়িতে যখন পড়বে আর্ষ মণ্ডলটা একবার দেখে নেবে যে আর্ষ মণ্ডল কোন মণ্ডলগুলিকে বলা হয়েছে এবং কোন মণ্ডলের ঋষি কে, তৃতীয় মণ্ডলের ঋষি কে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তৃতীয় মণ্ডলের ঋষি কে। আর্ষ মণ্ডলের ভেতর থেকেই রয়েছে বিশ্বামিত্র। বিশ্বামিত্র। সাহিত্যের ইতিহাস থেকেই রয়েছে, সুতরাং তুমি বলতে পারবে না যেগুলো বেদিক টেক্সট থেকে দিয়েছে, টেক্সট নয়, এগুলো সাহিত্যের ইতিহাস। তাহলে সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু এই আর্ষ মণ্ডলের ভেতর থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বেশ ইম্পর্টেন্ট একটা কিন্তু এরিয়া। আচ্ছা, ঋগ্বেদের সংবাদ সূক্ত অবশ্যই একটা ইম্পর্টেন্ট এরিয়া। কি করবে, যতগুলো সংবাদ সূক্ত রয়েছে সেই সংবাদ সূক্তগুলো একটা লিস্ট দেখবে করে দেওয়া রয়েছে। কি কি সংবাদ সূক্ত রয়েছে? সরমাপনি রয়েছে, জমজমি রয়েছে, পুরুরা বা উর্বশী রয়েছে। এই এই সংবাদ সূক্তগুলি কোন মণ্ডলে রয়েছে? ম্যাক্সিমাম হচ্ছে দশম মণ্ডলে রয়েছে। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। শুধুমাত্র কোনটা সংবাদ সূক্ত সেই প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু তার আর একটা ধাপ যদি এগিয়ে যায়, ওই সূক্তটি কোন মণ্ডলে রয়েছে, এটাও কিন্তু সংবাদ সূক্তের বেসিক কোশ্চেনগুলির মধ্যেই পড়ে। এবার তোমার ডেপথে যাবে না যে সূক্তের নাম্বার কত, সেই নাম্বার চাইবে না। সেটা এমএ লেভেলের হলে বলতাম চাইতো, কিন্তু না, এখানে কিন্তু নাম্বার চাইবে না যে জমজমির এই সূক্তের নাম্বার কত, 10/10, 10/10 তোমার কাছে চাইবে না, মানে দশম মণ্ডলের দশম নম্বর সূক্ত, এটা চাইবে না। কিন্তু কোন মণ্ডলে রয়েছে এটা কিন্তু চাইতেই পারে। ম্যাক্সিমাম সংবাদ সূক্ত রয়েছে দশম মণ্ডলে। সুতরাং যখন পড়বে সংবাদ সূক্তগুলো, এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখবে। ভূমি সূক্ত কোন বেদের অন্তর্গত? অথর্ব বেদের। বিশেষ বিশেষ কিছু সূক্ত রয়েছে, ভূমি সূক্ত রয়েছে, ভৈষজ্য মন্ত্রের সূক্ত রয়েছে, অভিচার মন্ত্রের সূক্ত রয়েছে। এই ধরনের কিছু স্পেশাল সূক্ত রয়েছে, যে সূক্তগুলো তুলে বলতেই পারে যেগুলো কোন বেদে রয়েছে। যখন অথর্ব বেদ পড়বে এই জায়গাটা গুরুত্ব দেবে। কোন একটা সূক্ত তুলে কিন্তু প্রশ্ন হতে পারে এটি কোন বেদের মধ্যে রয়েছে। কারণ অথর্ব বেদের বৈশিষ্ট্যই হচ্ছে এইটা, যে স্পেশাল স্পেশাল বিশেষ বিশেষ মন্ত্রের সমষ্টি সেখানে দেখা যায়, যেগুলি অন্যান্য বেদে কিন্তু নেই। দাদা, হ্যাঁ বলছি দাদা, দুয়েরটা একটু বলুন, আমি বৃষ্টি হচ্ছে তো ঠিকঠাক শুনতে পেলাম না। দুয়েরটা কোনটা হবে দাদা? দুয়েরটা হচ্ছে সরমাপনি সূক্ত। আচ্ছা, ঠিক আছে। জমজমি সূক্ত, সরমাপনি সূক্ত, পুরুরা বা উর্বশী সূক্ত, এইগুলো সব হচ্ছে সংবাদ সূক্তের উদাহরণ। সংবাদ সূক্ত মানে কি? সংবাদ সূক্ত মানে কথোপকথনের আকারে রচিত রয়েছে। নেক্সট হচ্ছে ভূমি সূক্ত, বললাম অথর্ববেদ। সংহিতা পাঠ এবং পদপাঠ কোন শ্রেণীর পাঠ? সংহিতা পাঠ এবং পদপাঠ প্রকৃতি পাঠের মধ্যে রয়েছে, বা স্যার। প্রকৃত পাঠের। কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, বলো। বলছি স্যার, সংবাদ সূত্র যেগুলো ঋগ্বেদের বললেন আপনি, কিন্তু ওই লিস্টটা কোথা থেকে পাবো? তোমার কাছে সন্দর্ভ আছে? হ্যাঁ স্যার। সন্দর্ভ কি দেওয়া নেই? স্যার প্রথমের দিকে তো বৈদিক সাহিত্যতে দেখতে পেলাম না। 6 নম্বর পৃষ্ঠায় আছে। ভেরি গুড। 6 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠায় চলে আসবে। 6 নম্বর পৃষ্ঠায় দেখবে সংবাদ সূক্ত লেখা রয়েছে। সেখানে অগ্নি দেবতা সংবাদ, হ্যাঁ ইন্দ্র। স্যার, হ্যাঁ, ওইখানে দেখো ওটা আছে, কিন্তু ওটা যে স্যার ঋগ্বেদেরই, সেটা তো ওইভাবে উল্লেখ নেই না। ব্র্যাকেটে দেখো 10/10 দেওয়া রয়েছে, হ্যাঁ, মানে দশম মণ্ডলে রয়েছে। আর মণ্ডল বিচার শুধুমাত্র ঋগ্বেদে হয়। আচ্ছা ঠিক আছে। আর এইটা সম্পর্কে আরেকটু জানতে হবে, এইটা সম্পর্কে আরেকটু জানতে হবে, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। যে কোনো বই, হয় দেবকুমার দাস অথবা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমি বলবো ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই বই থেকে মাঝে মাঝে রিডিং পড়বে। 2-4 লাইন যদি রিডিং পড়ে বুঝতে পারবে সংবাদ সূক্ত বলতে কি বোঝায়। অনেকদিন আগে পড়েছো তো অনেকটা ভুলে গেছো, এসে গ্রাজুয়েশনে ছিল। সংবাদ সূক্ত বলতে কি বোঝায়, মেন কনসেপ্টটা কি। দার্শনিক সূক্ত বলতে কি বোঝায়, মেন কনসেপ্টটা কি।
দার্শনিক সূক্তের মেইন সূক্তগুলো কি কি, ব্যাস দার্শনিক সূক্ত হয়ে গেল, সংবাদ সূক্ত হয়ে গেল। এইরকম করে মেইন জিনিসগুলো তোমাকে সেখান থেকে 4-5টা ইনফরমেশন নিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখানে সংবাদ সূক্ত দিয়েছে মানে শুধু সংবাদ সূক্ত ইম্পর্টেন্ট তাই নয়, কিন্তু কোনো এক বছর হয়তো দেখা গেল দার্শনিক সূক্ত দিয়ে দিল, যে কোনো একটা সূক্ত দিয়ে বলে এটা কি ধরনের সূক্ত, দার্শনিক সূক্ত। এই ধরনের প্রশ্ন কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে দিতেই পারে, খুব কঠিন প্রশ্ন বলা যায় না এদেরকে। আচ্ছা, তাহলে এরপরে চলে আসছি প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠের মধ্যে রয়েছে সংহিতা পাঠ, পদপাঠ এবং সম্ভবত বোধহয় মালা পাঠটা ওদের মধ্যে রয়েছে, আমার মনে নেই, 3 রকম পাঠ রয়েছে। আর হচ্ছে বিকৃতি ক্রম পাঠ, ঠিক। আর বিকৃতির মধ্যে 8 রকম পাঠ রয়েছে, মালা, জটা, শিখা, ধ্বজা, এরকম বোধহয় 8 রকম পাঠ রয়েছে বিকৃতি পাঠের মধ্যে। এইটা একটু ডেপথে চলে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা উপর থেকেই দিয়েছে, প্রশ্নটা বেশি ভেতরে যায়নি, বিকৃতি পাঠের বিভাগগুলো দেয়নি, শুধু প্রকৃতি পাঠের বিভাগগুলোই দিয়েছে। মানে সংহিতা পাঠ মানে কি, আমরা যে পাঠটা পড়ি সন্ধিবদ্ধ পাঠ, সেটাকে সংহিতা পাঠ বলা হয়। তা ঋগ্বেদে যখন আমরা প্রথম সূক্তটা পড়লাম, অগ্নিসূক্ত, এমএতে উঠে প্রথম মন্ত্রে আমরা পড়লাম ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্তিজম হোতারম রত্নধাতমম। এই শ্লোকটি আমরা পড়েছিলাম, এই মন্ত্রটি পড়েছিলাম। এই মন্ত্রটি কি করে লেখা ছিল? অগ্নি মিলে, একসঙ্গে সন্ধি যুক্ত করে লেখা ছিল, অগ্নি ময় দীর্ঘি লয় একার, অগ্নি মিলে। তাহলে ময় দীর্ঘি লয় একার একসঙ্গে করা রয়েছে অগ্নিম, আর ইলে একসঙ্গে দেওয়া রয়েছে, এটা সংহিতা পাঠ, সন্ধিযুক্ত পাঠ। এবং ঠিক তার পাশে দেওয়া থাকতো পদপাঠ, অগ্নিম স্ল্যাশ ইলে স্ল্যাশ, এইভাবে পুরো অবগ্রহ হিতাম এইভাবে দেওয়া থাকতো। তাহলে আমরা প্রধান দুটো পাঠ পড়েছি, একটা হচ্ছে প্রকৃতি পাঠ আর একটা হচ্ছে পদপাঠ। মানে প্রকৃতি পাঠের মধ্যে সংহিতা পাঠ এবং পদপাঠ, এই দুটো পাঠই আমরা পড়েছি। সুতরাং সেই দুটো পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে আমরা কি কি পাঠ প্রকৃতি পাঠের মধ্যে পাই। আর বিকৃতি পাঠের মধ্যে বাকিগুলো মালা, শিখা, ধ্বজা যেগুলি রয়েছে 8 রকম রয়েছে, একটা 3 রকম, একটা 8 রকম। আচ্ছা, গেল 5 নম্বর, কৃষ্ণ যজুর্বেদের সংহিতা কোনটি? কৃষ্ণ যজুর্বেদের সংহিতা কোনটা হবে উত্তর? তৈত্তিরীয়। তৈত্তিরীয় নয়, তৈত্তিরীয়। কেন তৈত্তিরীয় নামটা মনে রাখবো কি করে? কৃষ্ণের সঙ্গে তৈত্তিরীয় কথাটা মনে রাখার উপায় একটা গল্প বা একটা উপাখ্যান, যে কৃষ্ণ যজুর্বেদের সৃষ্টি কিভাবে হয়েছিল, বা কৃষ্ণ যজুর্বেদের নাম তৈত্তিরীয় সংহিতা কেন হলো, কি কারণে এই নামটা দেওয়া রয়েছে। এটা যদি মনে রাখো, কোনোদিনই তুমি ভুলবে না যে বাদশানেই হবে না তৈত্তিরীয় হবে। দুটোর পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। কাহিনীটি এইরকম, যখন যাজ্ঞবল্ক্য সমস্ত বেদবিদ্যা শিখে গিয়েছেন বৈশম্পায়নের কাছ থেকে, তখন বৈশম্পায়ন ঋষি তাকে বলেছেন যে ঠিক আছে, একটি কাজ রয়েছে, যে কাজটি তুমি সব শিষ্যদের সঙ্গে একসঙ্গে করো। তখন যাজ্ঞবল্ক্য বলেছেন না, এই কাজটি আমি একাই করতে চাইছি। একটা বিশেষ যজ্ঞের কথা বলেছিল, বলছে না আমি একাই করতে চাইছি। তখন গুরু রুষ্ট হয়েছেন, বলছে তুমি একাই করতে চাইছো, এত অহংকার তোমার, তুমি এত কিছু জানো, ইত্যাদি ইত্যাদি বাক বিতণ্ডা হয়েছে। তখন ঠিক আছে, তোমায় যা যা শিখিয়েছি তুমি সব আমায় ফেরত দাও। সম্ভব? কিন্তু না, সেই সময় সম্ভব ছিল। গুরু চেয়েছেন সমস্ত বেদ ও বিদ্যা তাকে ফেরত দিতে হয়েছে। তখন কি করলেন যাজ্ঞবল্ক্য? গুরুকে সমস্ত বেদ ও বিদ্যা ফেরত দিচ্ছেন। সেই সময় সহাধ্যায়ী যে শিষ্যরা ছিল, ছাত্ররা ছিল, বন্ধুরা ছিল, তারা কি করলো, দেখছে যে যাজ্ঞবল্ক্য তো সবই জানে, প্রচুর বিদ্বান, বেশ জ্ঞানী, সমস্ত বেদ ও বিদ্যা ফেরত দিচ্ছে, আমরা এক কাজ করি, গোপনে গোপনে সেগুলো শোনার চেষ্টা করি। তাই তারা তিত্তিরি পাখির রূপ ধারণ করলো, তিত্তিরি পাখির রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয়ে সেই সমস্ত বেদ ও বিদ্যা তারা গ্রহণ করলো। পুরনো যে যজুর্বেদীয় মন্ত্রসমূহ সেইগুলি তারা গ্রহণ করলো। সেইগুলি হলো কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র, এবং ওই শাখার যে ছাত্ররা সেগুলি শিখেছিল, তারা আস্তে আস্তে সেগুলি প্রচার করলো। তাদের নাম হয়ে গেল তৈত্তিরীয় সংহিতা। তিত্তিরি পাখির রূপ ধারণ করেছিল সেই শিষ্যরা, তাদের প্রচারিত যে বাণী সেইগুলি হচ্ছে তৈত্তিরীয় সংহিতা। আর তাহলে তৈত্তিরীয় সংহিতার সঙ্গে কৃষ্ণ যজুর্বেদের মিল কেন বুঝতে পারলে? তারা কৃষ্ণ যজুর্বেদের মন্ত্রগুলোই কিন্তু শুনেছিল। আর হচ্ছে বাজসনেয়ী সংহিতা কেন নাম হলো? যখন এই তৈত্তিরীয় সংহিতা বা কৃষ্ণ যজুর্বেদের সমস্ত মন্ত্র যাজ্ঞবল্ক্য ফেরত দিয়ে দিলেন, তখন তিনি আর কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র ব্যবহার করতে পারবেন না। সমস্ত মন্ত্র তিনি একরকম পরিত্যাগ করেছেন। তাহলে তাকে তো বেদ মন্ত্র শিখতে হবে। তিনি কিভাবে শিখবেন? তিনি সূর্যের উপাসনা শুরু করলেন। পরম ব্রহ্ম সূর্য, সেই সূর্যকে তিনি আরাধনা করলেন। সূর্য স্বয়ং উপস্থিত হলেন যাজ্ঞবল্ক্যের কাছে এবং
বাজো বা ঘোড়ার রূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন। বাজো বা ঘোড়ার, বাজিন, হ্যাঁ বাজিন শব্দ, বাজিন মানে ঘোড়া, হ্যাঁ বাজিন থেকে বাজো শব্দটা এসেছে। এই বাজিন এর রূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন এবং যাজ্ঞবল্ক্যকে নতুন করে বেদবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। সেই জন্য সেই যে নতুন বেদবিদ্যা, সেই শাখার নাম হলো বাজসনী সংহিতা। এবং সূর্য নিজে এসে উপস্থিত হয়ে এই বেদবিদ্যা দিয়েছিলেন, তাই শুক্ল যজুর্বেদ। এইটা আরেকটা যুক্তি যে শুক্ল যজুর্বেদের নাম শুক্ল কেন। একটা যুক্তি হচ্ছে সূর্য স্বয়ং এসে উপস্থিত হয়ে এই বেদবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, সেই জন্য শুক্ল যজুর্বেদ। আরেকটা বলা হয় শুক্ল যজুর্বেদে অধ্বর্য এবং হোতার মন্ত্র স্পষ্ট করে আলাদা আলাদা করা রয়েছে, তাই শুক্ল যজুর্বেদ, মিশ্রণ নেই। আর কৃষ্ণ যজুর্বেদে এদের দুজনের মন্ত্রের মিশ্রণ রয়েছে, এই জন্য কৃষ্ণ যজুর্বেদ। এই রকম যুক্তিও কিন্তু কেউ কেউ দিয়ে থাকে। যাই হোক, আমাকে মনে রাখতে হবে যে বাজসনী সংহিতার সঙ্গে কার যোগাযোগ রয়েছে? শুক্ল যজুর্বেদের। কেন? বাজ মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার রূপ ধারণ করে এসেছিলেন সূর্যদেব, তাই বাজসনী সংহিতা। আর তৈত্তিরীয় সংহিতা কার নাম? তৈত্তিরীয় সংহিতা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদে। কেন? তিত্রী পাখির রূপ ধারণ করে যাজ্ঞবল্ক্যের সব বন্ধুরা এই মন্ত্র শুনেছিল এবং প্রচার করেছিল, তাই তাদের শাখার নাম হয়ে গেছে তৈত্তিরীয় সংহিতা। এইভাবে মনে রাখতে পারবে। আচ্ছা, গুলিয়ে যাবে না যে কৃষ্ণ যজুর্বেদের কোনটা, শুক্ল যজুর্বেদের কোনটা। নেক্সট হচ্ছে স্যার, হ্যাঁ স্যার মানে মানে অপ্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিক প্রশ্ন করছি। তাহলে স্যার ওই কি করে ফেরত দিল, মানে জাস্ট জানার ইচ্ছা হলো বেদটা কি করে ফেরত দিল। শোনো, এগুলো তো মহান ঋষিদের ব্যাপার, ওই ঋষিদের এই বিষয়গুলো তোমার আমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? ঋষিদের জন্য সবাই, যেমন গল্পটা বলবেন? গল্প তো এটা লেখা আছে এরকম। যেমন ধরো দুর্বাসা ঋষি যখন অভিশাপ দিল শকুন্তলাকে, সেই অভিশাপ কি করে ফলপ্রসূ হলো? তুমি আমি বললে কি ফলপ্রসূ হবে? হবে না। তাহলে ঋষিদের এই ক্ষমতাটা আছে, যেমন তারা শিক্ষা দিতে পারেন গুরু, তেমন করে গুরু সব শিক্ষা কেড়েও নিতে পারেন। এই রকম শক্তি মহান মহান ঋষিদের মধ্যে ছিল, ঠিক আছে? ওইভাবেই বুঝতে। স্যার আপনি প্রসন্ন থাকবেন আমাদের প্রতি। এই মেরেছে রে। না, সেরকম ক্ষমতা আমার নেই, ঠিক আছে? ওরকম ক্ষমতাবান আমি নই। আচ্ছা, আর্য সঙ্গীতের উৎসভূমি কোন বেদ? আর্য সঙ্গীত, সঙ্গীত মানে হচ্ছে গান, আর্য সঙ্গীত মানে হচ্ছে ভারতীয় সঙ্গীত হিসাবে বলেছে। ভারতীয় সঙ্গীত না বলে আর্য সঙ্গীত বলেছে। তাহলে আর্য সঙ্গীতের উৎসভূমি, সঙ্গীতের উৎস মানেই হচ্ছে সামবেদের সপ্তস্বর। এবার সপ্তস্বর কি কি, সেগুলো কোথা থেকে এসেছে, সেইগুলো একটু যদি জানার হয় একটু বই থেকে পেয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে একটা বাদ গেল না, 6 নাম্বারটা? হ্যাঁ দাদা, 6 নাম্বারটা হয়নি। বেদের বৃহত্তম ব্রাহ্মণ কোনটি? শতপথ ব্রাহ্মণ। বেদের বৃহত্তম ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ কোন বেদের কোন শাখায় রয়েছে? বলো। শুক্ল যজুর্বেদের বাজসনী কৃষ্ণ যজুর্বেদে দাদা। না না, শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ। বাজসনী সংহিতা। শুক্ল যজুর্বেদে। আর কিছু জানো? বাজসনী সংহিতা। হ্যাঁ, আর কিছু কি জানো তাই বলছি। দেখো, শুক্ল যজুর্বেদেও আবার দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে কান্য শাখা, একটা হচ্ছে মাধ্যন্দিন শাখা। হ্যাঁ, কাণ্ড শাখা, মাধ্যন্দিন ঠিক আছে? শাখা। এই শুক্ল যজুর্বেদের যেটা মাধ্যন্দিন কান্য শাখা, সেই কান্য শাখাতে কিন্তু শতপথ ব্রাহ্মণ রয়েছে। এই জন্য বললাম আর কিছু কি জানো। তাহলে কান্য শাখার অন্তর্গত হচ্ছে শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণে 104টি অধ্যায় রয়েছে, কিন্তু 104টা হ্যাঁ, অধ্যায় বুঝতে পেরেছি। 104টি অধ্যায় হলেও শতপথ বলা হয়। তার কারণ কি, যেহেতু 100টা রয়েছে সেই জন্য বোঝার সুবিধার্থে শতপথ বলা হয়। এবং আর একটা শাখাতেও রয়েছে, সেখানে আবার 100টা রয়েছে। যাই হোক, শতপথ ব্রাহ্মণের কটা অধ্যায় সেটা চাইবে না, কিন্তু শতপথ ব্রাহ্মণ একটা ইম্পর্টেন্ট ব্রাহ্মণ। গোপদ ব্রাহ্মণ ইম্পর্টেন্ট ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কোন বেদের কোন শাখায় আছে বা কোন বেদে রয়েছে, এই প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন বা সালের প্রশ্নে এসেছে। আচ্ছা, কেউ কিছু বলছিলে হয়তো। না,
ঠিক আছে। স্যার গোপদ ব্রাহ্মণটা কোন শাখার অন্তর্গত? শাখা না, ওটা অথর্ববেদ, অথর্ববেদের কোনো শাখা লাগবে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর্য সঙ্গীত হলো সামবেদ। বেদের দাদা আমার একটা প্রশ্ন আছে, বলো। বলছি সব থেকে বড় ব্রাহ্মণ কি শতপথ? হ্যাঁ, শতপথকেই সব থেকে বড় ব্রাহ্মণ ধরা হয়। কিন্তু একটা জায়গায় দেখেছিলাম হচ্ছে তান্ড ব্রাহ্মণকে সব থেকে বড় ব্রাহ্মণ বলা হয়েছে। সামবেদের ব্রাহ্মণের মধ্যে তাণ্ড ব্রাহ্মণ না, কিন্তু শতপথ ব্রাহ্মণকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে বৃহত্তম ব্রাহ্মণ হিসাবে। তাও আর একবার দেখবে, ঠিক আছে? আমিও যদি পাই আমি দেখব। বইয়ের উত্তর আমাদের জানা সবই ভুল হতে পারে, কিন্তু আমাদেরকে আরেকটু জাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু শতপথ ব্রাহ্মণটা আমি জানি যে এটা সব থেকে বড় ব্রাহ্মণ। আচ্ছা, তাও দেখব। এবং দেখতে গেলে সবসময় দেখবে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, একটাই সাহিত্যের ইতিহাস বই ফলো করবে, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই বইতে যদি পাও সেটাকেই অথেন্টিক হিসাবে মানবে। এবং পরীক্ষার হলেও বা ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করে কোথা থেকে জেনেছো, বলবে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই থেকে জেনেছি। তখন কৃষ্ণকালীর বই থেকে জেনেছি বললে কিন্তু ছুড়ে মারবে সব। আচ্ছা, বেদের শব্দকোষ বলা হয় নিরুক্তকে। সবাই জানো যে এখানে প্রত্যেকটি শব্দের নির্বচন দেখানো হয়েছে, প্রত্যেকটা পদের ব্যুৎপত্তি দেখিয়ে তার অর্থ বিচার করা হয়েছে, অর্থ বলা হয়েছে। এবং সেই অর্থ বিচারকে নির্বচন বলা হয়, ব্যুৎপত্তির মাধ্যমে অর্থ বিচার করা হয়েছে। সুতরাং বেদের শব্দকোষ হচ্ছে নিরুক্ত। নিরুক্ত কার লেখা, নিরুক্তকে বেদের কি বলা হয়, নিরুক্তে কটি অধ্যায় রয়েছে, হ্যাঁ, এইগুলো কিন্তু নিরুক্ত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। নীতি শতক এবং বৈরাগ্য শতক কার লেখা? ভর্তৃহরির লেখা। আমরা সবাই জানি ভর্তৃহরির 3টি শতক গ্রন্থ রয়েছে, শতক ত্রয় রয়েছে, একটা নীতি শতক, একটা বৈরাগ্য শতক, আর একটা কি শৃঙ্গার শতক। রত্নাবলীর সাথে কোন নাটকের সাদৃশ্য রয়েছে বলতো, কোনটা হবে? স্বপ্নবাসব দত্তা। স্বপ্নবাসব দত্ত। ঠিক। কেন? দুটোতেই রয়েছে দেখো উদয়ন বাসবদত্তা কাহিনী। সুতরাং উদয়ন বাসবদত্তা কাহিনী থাকলেই তাদের মধ্যে একটা সাদৃশ্য থাকবে। দেখবে উদয়নও আছে, বাসবদত্তাও আছে, মানে উদয়নের পত্নীও আছে, বাসবদত্তা হিসাবে বলবো না, পত্নীও আছে, এবং তার সঙ্গে সাথে বিদূষকের নামও মিল আছে। নেক্সট, শূদ্রক কোন নাটক? বলবে, আমি শুনতে পাইনি, কেটে গেছিল হ্যাঁ, কথা। রত্নাবলী এবং স্বপ্ন না, বাসবদত্তার নীতি মধ্যে মিল আছে। নীতি শতক ও বৈরাগ্য শতক কার লেখা? ভর্তৃহরি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, শূদ্রক কোন নাটক অবলম্বনে মৃচ্ছকটিক রচনা করেন? চারুদত্ত। চারুদত্ত। এবং চারুদত্ত হচ্ছে একটি অসম্পূর্ণ নাটক, 2 অঙ্ক মাত্র পাওয়া গেছে। চারুদত্ত মাত্র 2টি অঙ্ক পাওয়া গেছে। এইটা ভাসের একটা অসম্পূর্ণ নাটক। নেক্সট। আচ্ছা, তারপরে কি রয়েছে? সময় মাতৃকা গ্রন্থের রচয়িতাকে। এটা একটা অপ্রসিদ্ধ গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নয়, এটাতে আমি খুব বেশি গুরুত্ব দিতে বলবো না। এটা ক্ষেমেন্দ্রের লেখা, কিন্তু ক্ষেমেন্দ্রের বাকি গ্রন্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রামায়ণ মঞ্জুরি বলো, ভারত মঞ্জুরি বলো, উনি সবকিছুতে রামায়ণ অবলম্বন হলে রামায়ণ মঞ্জুরি, মহাভারত অবলম্বন হলে মহাভারত মঞ্জুরি, এইভাবে উনি লিখেছেন। সুতরাং ক্ষেমেন্দ্র কিন্তু একটা গ্রন্থকার হিসাবে ইম্পর্টেন্ট নাম। সোমদেব গ্রন্থকার হিসাবে ইম্পর্টেন্ট নাম। ভর্তৃহরি গ্রন্থকার হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট নাম। মানে পরীক্ষায় গ্রন্থকার মেলাতে দেবে, ডান দিকে গ্রন্থ দেবে, বা দিকে গ্রন্থকার দেবে, তবে বলো কে কোনটা লিখেছে মেলান, এইভাবে কিন্তু মেলাতে দেবে। আচ্ছা, গেল এখানে। নেক্সট রয়েছে 13 নম্বর প্রশ্ন। যাবৎ স্থাস্যন্তি গিরয় উক্তিটি কোন কাব্যের সঙ্গে যুক্ত? সবাই জানো রামায়ণের সঙ্গে যুক্ত। শ্লোকটি পুরোটা জেনে যাবে, যে কোনো সময় ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে, এবং আগে পরীক্ষায় এটা লিখতে দিত যে রামায়ণের ভবিষ্যৎবাণীটি কি এবং কে করেছেন। এটা কিন্তু খাতায় লিখতে হতো, 2 নম্বরের প্রশ্ন লিখতে হতো। তাহলে যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি, এই যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি কোথায় পাওয়া যায়? রামায়ণে পাওয়া যায়। রামায়ণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? রামায়ণের ভবিষ্যৎবাণী এটা দেখে নেবে, সম্ভবত এটা ব্রহ্মার উক্তি। ব্রহ্মা করেছিল বাবা। হ্যাঁ, বললাম ভবিষ্যৎবাণীটা ব্রহ্মা করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলেছি, ঠিকই বলেছি, ঠিক। আচ্ছা, মহাভারতের মূল রচনাকে কি বলা হয়? শ্রৌত রচনা বলা হয়। সুতরাং মহাভারতের 3টে স্টেজ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3টে স্টেজ, 8,800, 24,000 এবং 1 লক্ষ।
এই তিনটে স্টেজের কি নাম রয়েছে এবং কাদের দ্বারা রচিত বা কথিত মহাভারতের শর্ট সংবাদের মধ্যে পেয়ে যাবে। মহাভারতের শর্ট সংবাদ বলতে কি বোঝো, এটা এসএসসি তে প্রশ্ন আসতো। তাহলে শর্ট সংবাদের মধ্যে কে কাকে বলেছে, কোন পিরিয়ডে কে কাকে বলেছে, মানে প্রথম স্তর ৮৮০০ কে কাকে বলেছে, দ্বিতীয় স্তর কে কাকে বলেছে ২৪,০০০, তৃতীয় স্তর ১,০০,০০০ কে কাকে শুনিয়েছে। এই যে তিনটে স্তর মহাভারতের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা প্রশ্ন আসার জন্য। হ্যাঁ, আরো প্রশ্ন আসার জন্য দেখো ইম্পর্টেন্ট, মহাভারতে সত্যবতীর পূর্ব নাম কি ছিল? মৎস্যগন্ধা। সত্যবতীর পূর্ব নাম মৎস্যগন্ধা। সত্যবতী, পরাশর এই ক্যারেক্টারগুলো থেকেও কিন্তু কখনো কখনো প্রশ্ন আসে বা এসেছে, যে এদের পিতার নাম কি, এইভাবে কিন্তু প্রশ্ন এসেছে, বা কোন বংশের ছিল এরা। দাদা মহাভারতের মূল রচনা তো বলা হয় শ্রমণ। না, শ্রৌত রচনা। সৌত সৌত হ্যাঁ, সুতগণের রচনা, তাই শ্রৌত রচনা। তাহলে সত্যবতীর পরবর্তী নাম হচ্ছে, মানে পূর্ববর্তী নাম ছিল মৎস্যগন্ধা। কোন পুরাণ বিশ্বকোষ নামে খ্যাত? বি নম্বর অগ্নিপুরাণ। তাহলে পুরাণের মধ্য থেকে কেমন প্রশ্ন হতে পারে? আগের দিনই বলেছিলাম পুরাণের পঞ্চলক্ষণ সবার আগে পড়বে। 5টা লক্ষণ 1, 2, 3, 4, 5 করে করে দেখবে 5টা লক্ষণ কি কি রয়েছে, কত নম্বরে কোনটা রয়েছে, এবং তাদের মানে কি, বংশ মানে কি আর বংশানুচরিত মানে কি, স্বর্গ মানে কি, প্রতিসর্গ মানে কি, প্রত্যেকটা দেখবে। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কটা মহাপুরাণ কটা উপপুরাণ রয়েছে, একদম সহজ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পুরাণের যে মহাপুরাণগুলি রয়েছে তার মধ্যে সব থেকে বড় পুরাণ কোনটা, ছোট পুরাণ কোনটা। 4 নম্বর প্রশ্ন রয়েছে এই পুরাণগুলির মধ্যে। দাদা ছোট পুরাণটা একটু বলবেন, ছোট পুরাণ কোনটা? ছোট পুরাণ একটু দেখে নিও, আমার এই মুহূর্তে মনে নেই। স্কন্দ পুরাণ সব থেকে বড়, আর ছোটটা একটু খুঁজে নিও। হ্যাঁ, এটা একটু দেখবে। ছোটটার মধ্যে হ্যাঁ, কুর্ম সবথেকে ছোট, কিন্তু কোথাও কোথাও তো বায়ু বলে। ওই তো আমি বলেছি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখবে, ঠিক আছে, কনফিউশন হলে। আর আমি প্রশ্নগুলো বলেছি কোন কোন এরিয়াগুলো ভালো করে পড়বে পুরাণ যখন পড়বে, তার সঙ্গে সঙ্গে দেখবে যে মৌর্য বংশের কাহিনী কোথায় রয়েছে, গুপ্ত বংশের কাহিনী কোথায় রয়েছে, কোন পুরাণে রয়েছে, আর পুরাণের পঞ্চলক্ষণ কোন পুরাণের মধ্যে বলা রয়েছে। মানে মৎস্য পুরাণে যে লক্ষণটা রয়েছে, প্রশ্ন হতে পারে পুরাণের পঞ্চলক্ষণ বিশিষ্ট যে লক্ষণটি, সে মানে পুরাণং পঞ্চলক্ষণম, এই যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি কোন পুরাণে বলা রয়েছে, অগ্নিপুরাণ, মৎস্য পুরাণ, কোন পুরাণে রয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পুরাণের থেকে, একদম ওপরের লেভেলের প্রশ্ন। ভেতরে কিন্তু ঢুকলাম না যে পুরাণের কটা স্বর্গ রয়েছে অমুক পুরাণে, তমুক পুরাণে কটা অধ্যায় রয়েছে, এই সব না, কিন্তু এই বেসিক প্রশ্ন যেন কোনো রকম ভাবে ভুল না হয়। আচ্ছা, নেক্সট রয়েছে ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা। একটা প্রশ্ন ছিল স্যার, বলছে যে বিশ্বকোষ স্কন্দ পুরাণকেও কি মানে বলা হয়? এটা আমি জানি না গো, সাহিত্যের ইতিহাসের এই প্রশ্ন যা এখানে পেয়েছি আমি, অগ্নিপুরাণ পেয়েছি তাই অগ্নিপুরাণ বললাম। তুমি কি কোথাও পেয়েছো উত্তর এরকম? হ্যাঁ, নেটের সময় এটা পড়েছিলাম, আমার এখন মনে পড়ছে না, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। নেটের সময় বিশ্বকোষ, কিন্তু আমি যতটুকু জানি অগ্নিপুরাণ, তার পিছনে কারণ আছে। অগ্নিপুরাণকে বলার জন্য অগ্নিপুরাণে প্রচুর সাহিত্যিক অনেক লক্ষণ, শব্দার্থ অনেক কিছু পাওয়া যায়, এই জন্য অগ্নিপুরাণকে বিশ্বকোষ বলা হয়। সেই জন্যই, এর বেশি আমার আপাতত কিছু মনে নেই। হ্যাঁ, সাহিত্যিক প্রচুর লক্ষণ কিন্তু অগ্নিপুরাণে রয়েছে। হ্যাঁ, পৌরাণিক বিশ্বকোষ একটা রয়েছে যেটা হচ্ছে গরুর। পৌরাণিক বিশ্বকোষ আলাদা। হ্যাঁ, গরুর পুরাণকে বলেছে, দেখতে হবে তাহলে। ঠিক আছে, নেক্সট, ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা। এইটা একটু দেখবে, এখানে অপশনগুলো উত্তর মনে হচ্ছে আমার ভুল আছে। একাঙ্ক নাটকের সংখ্যা কি কি, ভাসের নাটকগুলো বলো। একাঙ্ক নাটক কটা রয়েছে, 6টা না 7টা? পাঁচটাই আছে। ভেরি গুড। দ্রুতবাক্য, দ্রুত ঘটোৎকচ, মধ্যমভয়, গুরুভঙ্গ আর কর্ণভার। বাহ। এবং এই 5টা যে একাঙ্ক নাটক রয়েছে বা তাদের বিষয়বস্তু এক লাইনে, বা ভাসের যে নাটকগুলি রয়েছে সেই নাটকগুলির বিষয়বস্তু যাতে তুমি একটা লাইনে লাইনে মনে রাখতে পারো যে এই নাটকে এই বিষয়বস্তু রয়েছে, এই নাটকে এই বিষয়বস্তু রয়েছে, এইভাবে যদি মনে রাখতে পারো সেটা কিন্তু কাজে দেবে। কখনো কখনো ওই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে। তাহলে দ্রুত বাক্যতে আমরা দেখেছি একটা অঙ্ক রয়েছে, এবং দ্রুত ঘটোৎকচেও একটা অঙ্ক রয়েছে।
গেল দুটো, মধ্যম ব্যয়গে একটা রয়েছে এবং উরুভঙ্গতেও কিন্তু একটা রয়েছে, আর হচ্ছে কর্ণভারে একটা রয়েছে। আর কোনো কিন্তু কোথাও একটা অঙ্কের কিছু নেই। আর 3 আছে, 5 আছে, 6 আছে, এই রকম কিন্তু আমরা দেখেছি, এবং অসমাপ্ত 2 আছে। আর একের কিন্তু আর কিছু নেই। সুতরাং আমরা 5টা এরকম পেলাম যেখানে আমরা এক অঙ্কের পেলাম। সুতরাং ভাষের থেকে কিন্তু এক অঙ্ক বিশিষ্ট নাটক প্লাস বিষয়বস্তু, যে অমুক বিষয় কোন নাটকে পাওয়া যায়, প্লাস ভাষের যে নাটকগুলি আবিষ্কার কে করেছেন, খুঁজে কে পেয়েছেন, কত সালে পেয়েছেন, কোথার থেকে পেয়েছেন, এবং ভাষের নাটকগুলির অঙ্ক সংখ্যা, অবশ্যই অঙ্ক সংখ্যা, যেমন 5 অঙ্ক এটা তো বেরিয়ে গেল, বাকিগুলোর মধ্যে অঙ্ক সংখ্যা এবং শ্রেণী, উৎসৃষ্টিকাঙ্ক কোনটা, বা এইভাবে প্রশ্ন হতে পারে যে ভাষের নাটকগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি উৎসৃষ্টিকাঙ্ক, এভাবে হতে পারে। তো এই ধরনের কিন্তু ভাষের থেকে প্রশ্নগুলো হতেই পারে। যা হবে যেন শিওর শট জানো, কনফিউশন যেন না থাকে, বেসিক কোশ্চেনগুলো যেন ভুলে না যাও। খুব ডেপথে কিন্তু যেতে বলছি না, সব জায়গা থেকে কিন্তু মিডিয়াম লেভেল পর্যন্ত যেতে বলছি, খুব ডেপথে যাওয়ার দরকার নেই। রামায়ণ মহাভারত ছাড়া অন্য উৎস থেকে রচিত ভাষের নাটক, এইভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে কোনটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। মূল উৎস বিচার করে ভাষের নাটকগুলিকে 4টে শ্রেণীতে আমরা দেখেছি ভাগ করতে। তাহলে এখানে রামায়ণ মহাভারত ছাড়া, তাহলে রামায়ণ মহাভারত থেকে যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো বাদ দিয়ে আর কোনটা পড়ে রয়েছে? অবিমারক পড়ে রয়েছে। কারণ পঞ্চরাত্র মহাভারত অবলম্বনে, বালচরিত মহাভারত অবলম্বনে, প্রতিমা নাটক, অভিষেক নাটক রামায়ণ অবলম্বনে। তাহলে অবিমারকটাই হচ্ছে এই দুটি বাদে। নেক্সট, মেঘদূত কোন ছন্দে রচিত? সবাই জানো, মন্দাক্রান্তা ছন্দে। স্যার বলো। বলছি ওই 16 আর 17টা একটু বলুন না, একটু মিস্টেক হলো। 16টা বি বলেছি, 17টা এ বলেছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, 20 নম্বর বলছি, মালতী মাধব কোন শ্রেণীর রচনা? মালতী মাধবকে প্রকরণ বলা হয়, যদিও এটা নিয়ে একটু হায়ার লেভেলে কনফিউশন আছে, কিন্তু লোয়ার লেভেলে একে প্রকরণ হিসাবেই দেখা হয়। ঐতিহাসিক গদ্যকাব্যকে বলা হয়, দেখো গদ্যকাব্যের প্রধান হচ্ছে দুটো ভাগ, কথা এবং আখ্যায়িকা। অগ্নিপুরাণ মতে গদ্যকাব্যের 5টা ভাগ রয়েছে, কথা, আখ্যায়িকা, পরিকথা, কথালিকা। কথা, আখ্যায়িকা, পরিকথা, কথালিকা, আর একটা সম্ভব খণ্ডকথা। যাই হোক, মনে পড়ছে না, কিন্তু সেইগুলি ততটা গুরুত্বপূর্ণ নয়। মাত্র 2টি কাব্য বা 2 ধরনের গদ্য কাব্য গুরুত্বপূর্ণ, এক হচ্ছে কথা আর একটা হচ্ছে আখ্যায়িকা। কথা এবং আখ্যায়িকার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, আখ্যায়িকা হচ্ছে প্রসিদ্ধ কোনো ঘটনাকে নিয়ে রচিত হবে। প্রসিদ্ধ ঘটনা মানে যে ঘটনা ঘটে গেছে, বা ইতিহাস আশ্রিত ঘটনা হতে পারে, রাজবংশের কাহিনী হতে পারে। যেমন বাণভট্ট লিখেছেন, একটি কাব্য লিখেছেন। বাণভট্টের রচিত কাব্যটির নাম কি? হর্ষচরিত। হর্ষচরিত কার কাহিনী? হর্ষবর্ধনের। হর্ষবর্ধন বংশের কাহিনী সেখানে রয়েছে, রাজবংশের কাহিনী রয়েছে। তার সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয় এসেছে, কিন্তু মেইন কাহিনী হচ্ছে রাজবংশের। সুতরাং ঐতিহাসিক ব্যাপার স্যাপার রয়েছে। এই জন্য প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঐতিহাসিক গদ্য কাব্যকে বলা হয় কোনটি? আখ্যায়িকা বলতে হবে। আর কথাতে কবি কল্পনার আশ্রয় থাকে বেশি, কবি তার কাল্পনিক কাহিনী দিয়ে রচনা করতে পারেন অনেক কিছু। হ্যাঁ, সেটা কেমন? যেমন কথা শ্রেণীর কাব্য কি একটা উদাহরণ দাও? মহাশ্বেতা বা কাদম্বরী, যেটা কাদম্বরী কথা শ্রেণীর কাব্য। কাদম্বরী। তাহলে কাদম্বরী কথা শ্রেণীর কাব্য। কাদম্বরীতে কিন্তু কবি কল্পনার আশ্রয় রয়েছে। সুতরাং কবি কল্পিত হলে কথা হওয়ার সম্ভাবনা বেশি, এবং ঐতিহাসিক হলে, রাজকাহিনী হলে আখ্যায়িকা হওয়ার সম্ভাবনা বেশি গদ্য কাব্যে। যাই হোক, আমাদের কথা এবং আখ্যায়িকা হিসেবে বানের দুটো কাব্য প্রসিদ্ধ। এবং আরেকটা রয়েছে যেটা দণ্ডির রয়েছে, দশকুমার চরিত। এটা কথা আখ্যায়িকা নিয়ে একটা গন্ডগোল রয়েছে, কথা না আখ্যায়িকা। আমরা পিএসসির ক্লাসের সময় দেখেছি যে একে কথা আখ্যায়িকা কোনোটাই বলা উচিত নয়, বেশিরভাগ লোক একে আখ্যায়িকা বলেন, কিন্তু দণ্ডি নিজেই বলে গেছেন যে কথা আখ্যায়িকা আলাদা কোনো শ্রেণীকে একে রাখা উচিত নয়। এখানে দুটোরই বৈশিষ্ট্য রয়েছে, কথার বৈশিষ্ট্যও রয়েছে, আখ্যায়িকারও বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু বেশিরভাগ লোক সাধারণ অর্থে একে আখ্যায়িকা হিসাবে অধিক গুরুত্ব দিয়ে থাকে, অধিক প্রাধান্য দিয়ে থাকে, যে আখ্যায়িকার বৈশিষ্ট্য এর মধ্যে বেশি।
সেটা কার জন্য বললাম? দশকুমার চরিতের জন্য বললাম। আর বাণভট্টের দুটো কাব্য রয়েছে, সেই দুটো কাব্য কোন শ্রেণীর, এটার উপরে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট, বিষ্ণু শর্মা কার আদেশে পঞ্চতন্ত্র গ্রন্থ রচনা করেছিলেন? বলো। অমর শক্তি। অমর শক্তি। আচ্ছা, বিগ্রহ সন্ধি কোন গ্রন্থের পরিচ্ছেদের নাম? এটা আগের দিন আমি বলেছিলাম। হিতোপদেশ। হ্যাঁ, আগের দিনও বলেছিলাম হিতোপদেশের 5টা অধ্যায় আজকেই খাতায় লিখবে। এবং পঞ্চতন্ত্রের হিতোপদেশের যে কটা 4টে অধ্যায়, তাই তো? হ্যাঁ, আর পঞ্চতন্ত্রের হচ্ছে 5টা অধ্যায় আজকেই খাতায় লিখবে পাশাপাশি। পঞ্চতন্ত্রের 5টা 1 2 3 4 5, হিতোপদেশের 1 2 3 4, 5টা 4টে পাশাপাশি লিখবে, লিখে মুখস্থ করবে। এই অধ্যায় দিয়ে কিন্তু প্রশ্ন দেয় যে কোনটা কোন গ্রন্থের অধ্যায়, কততম অধ্যায়, এইভাবে কিন্তু দেয়। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কে কুরু বংশের অস্ত্রগুরু ছিলেন? এটা উত্তর হবে কৃপাচার্য। কৃপাচার্য প্রথম অস্ত্রগুরু ছিলেন। মনুসংহিতার 7ম অধ্যায়ের নাম রাজধর্ম। নেক্সট, বাল অপি নাব মন্তব্য, এই শ্লোকে রাজাকে কি বলা হয়েছে? রাজাকে বাল দেবতা। মন্তব্য মনুষ্য ইতি ভূমিপ। মনুষ্য ইতি, তার মধ্যে কি বলা হয়েছে? যে তিনি একজন দেবতা, তার মধ্যে 8জন দেবতার অংশ নিয়ে তৈরি হয়েছেন। সুতরাং এই লাইনটা থেকে আরো প্রশ্ন হয় যে সেই 8জন দেবতা কারা কারা, সেটা কিন্তু প্রশ্ন হতে পারে। বা নিচের কোনগুলির মধ্যে সেই দেবতারা রয়েছেন বা নেই, এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। লাইনটা বেশ ইম্পর্টেন্ট লাইন, কমন লাইন দিয়েই কিন্তু প্রশ্ন হয়। লাইন তুলে প্রশ্ন হলে কমন লাইন তুলে প্রশ্ন হতে পারে। মনুসংহিতা যে নোটগুলো দিয়েছি আমি, সেই নোটগুলি পড়বে। নোটগুলির মধ্যে শ্লোকগুলো খুব বেশি মুখস্থ করার দরকার নেই, কিন্তু বারবার করে পড়বে যাতে লাইনটা তুলে দিলে বুঝতে পারো যে এই লাইনটাতে এইটুকু বলা হয়েছে, এই লাইনটার মানে হচ্ছে এইটা, এইটুকু বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না। মনুসংহিতা থেকে 1টা থেকে 2টো প্রশ্ন আসবে, তার বেশি আসবে না, এবং সেই প্রশ্ন সহজ হবে, খুব বেশি কঠিন হবে না। মনুসংহিতা অর্থশাস্ত্র থেকে গত বছর 2টো প্রশ্ন এসেছে 2016 সালে, এখান থেকে একটা, ওখান থেকে একটা। সুতরাং খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওই একটা প্রশ্ন যেন ছাড়া না যায়। এবং তার জন্য কি করবে, যে আলোচনাগুলি রয়েছে, যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো আগে পড়ো, তারপর আলোচনাগুলি পড়ো। এবং আলোচনাগুলি পড়ার সময় শ্লোক মুখস্থ করার দরকার নেই, কিন্তু শ্লোকগুলি পড়ো, 2-3 বার করে পড়ো, যাতে শ্লোকগুলি পড়ে বুঝতে পারো যেটা মনুসংহিতার শ্লোক এবং এই লাইনটার মানে এইটা, এই মানেটুকু যেন বুঝতে পারো। নেক্সট, মনুর কি রয়েছে? মনুর ভাষায় অত্যধিক ইন্দ্রিয়াসক্তি হলো। অনেক বেশি ইন্দ্রিয়াসক্তি যদি হয় তখন তাকে কি বলা হয়? ব্যাসন বলা হয়। মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ হচ্ছে গিরিদুর্গ। কেন গিরিদুর্গ? গিরিদুর্গ থেকে একজন মানুষ 100 জন মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে। না, একম সহস্রম যোধায়েত নাকি এরকম একটা কি লেখা ছিল। হ্যাঁ, একটা লোক একম শতম যোধায়েত না সহস্রম যোধায়েত ছিল। একটা লোক 100 জনের সাথে যুদ্ধ করতে পারে, আর 100 জন সহস্র, ঠিক 10 সহস্র, ঠিক 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 এইভাবেই বলা ছিল। সুতরাং এই লাইনটা মনে রাখতে হবে, কেন গিরিদুর্গকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শুধু যে শ্রেষ্ঠ বলা হয়েছে তা নয়, কেন বলা হয়েছে মনে রাখলে কিন্তু তুমি আর কখনোই ভুলবে না। এবং এখান থেকে দুর্গ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কি প্রশ্ন? কোন দুর্গে কারা কারা থাকে, এবং কোন দুর্গ কিভাবে তৈরি। শুধুমাত্র গিরিদুর্গ পড়বো তা নয় কিন্তু। বার্কসু দুর্গ বলতে কি বোঝায়, হ্যাঁ, ধন্য দুর্গ বলতে কি বোঝায়, এদের বেসিক ইনফরমেশনগুলো এক লাইনে কিন্তু দুর্গ থেকে পড়ে রাখবে। দুর্গ ইম্পর্টেন্ট একটা জায়গা। কৌটিল্যের মতে কৃষি, পশুপালন, বাণিজ্য, এই 3টেকে একসঙ্গে কি বলা হচ্ছে? বার্তা। কৃষি, পশুপালন এবং বাণিজ্য 3টেকে তিনি একসঙ্গে বার্তা বলেছেন। অর্থশাস্ত্রের প্রথম সংস্করণ প্রকাশ করেন শ্যাম শাস্ত্রী। ধীবর উপাখ্যান অভিজ্ঞান শকুন্তলমের কোন অংশে রয়েছে? প্রবেশকে রয়েছে। কোন অংশে রয়েছে, কোন অঙ্কে রয়েছে চাইনি কিন্তু, প্রবেশকে রয়েছে। কারণ প্রবেশক কাকে বলে? প্রবেশকের লক্ষণই হচ্ছে প্রবেশক পরবর্তী পাত্র প্রবেশম সূচয়তি। প্রবেশক পরবর্তী পাত্র প্রবেশকে সূচিত করে, যে এর পরে নায়ক আসতে চলেছে, তার জন্য তো একটা পটভূমিকা তৈরি করার দরকার। সিনেমা যখন দেখছো, দেখবে সিনেমাতে খুব মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, খুব খারাপ অবস্থা হয়েছে, একদম মেরে ফেললো, ঠিক সেই সময় এসে নায়ক উপস্থিত। তাহলে এই যে একটা দুষ্কর সময় এসে উপস্থিত হয়, সেই সময়টাকে তৈরি করা হয় নায়কের এন্ট্রি দেওয়ার জন্য, এবং তখনই হাততালি শুরু হয়ে যায়। তো এই যে এন্ট্রি টাইম, এই জায়গাটাকে প্রবেশক বলা হয়, যেখানে নায়ককে বা মুখ্য চরিত্রকে
ঘটনাতে প্রবেশ করানো হয়, তাই তাকে প্রবেশক বলা হয়। পরবর্তী একটা পাত্রকে প্রবেশ করানোর জন্য পটভূমি তৈরি করা হয়, তাকে প্রবেশক বলা হয়। এবং এই প্রবেশকে কি দেখানো হয়েছে, যে চারিদিকে হাতিরা মানে হাতি রথ দেখে ভয়তে ছুটে ছুটে পালাচ্ছে এবং তার গায়ে পায়ে লতা পাতাগুলো জড়িয়ে রয়েছে, এবং মুনি ঋষিরা তাতে ভয় পাচ্ছেন। এরকম একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা হয়েছে। এবং সেই অবস্থার মাধ্যমে কি হয়েছে, রাজা দুষ্যন্তকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার একটা চান্স হয়েছে এবং নেক্সট স্টেজে যাওয়ার একটা জায়গা কিন্তু কবি তৈরি করে দিয়েছেন। না হলে ওখানেই তাদের বিয়ে হয়ে যেত, ওখানেই প্রেম কাহিনী হয়ে যেত, বিয়ে শাদী করে ওখানেই গল্প শেষ হয়ে যেত। ওই হাতি না আসলে তাদের মধ্যে বিচ্ছেদটা হতো না, প্রাইমারি যে বিচ্ছেদ সেটা হতো না। এবং তার ফলে পরবর্তী যে অন্যান্য পাত্র আছে তারা প্রবেশ করতে পারতো না। বলো স্যার, ধীবর উপাখ্যান মানে স্যার মাছের ব্যাপারটা না স্যার? আমি তো হস্তি বৃত্তান্ত বলে ফেললাম গো, আমি ধীবর বৃত্তান্ত খেয়াল করিনি। ধীবর বৃত্তান্ত হচ্ছে ষষ্ঠ অঙ্কে রয়েছে। ধীবর বৃত্তান্ততে ষষ্ঠ অঙ্কে কি রয়েছে, ধীবর একটি আংটি পেয়েছে, রুই মাছের পেটের মধ্যে আংটি পেয়েছে এবং সেটা বিক্রি করতে গিয়ে শ্যালকদের দ্বারা সে ধৃত হয়েছে। শ্যালকদের দ্বারা ধৃত হলে তারা ধরে নিয়ে এসছে রাজার কাছে, এবং রাজা কাছে আসার পর রাজা সেই আংটি দেখার পর সমস্ত কিছু তার মনে পড়ে গেছে। এই হচ্ছে কাহিনী ধীবর বৃত্তান্তে। তাহলে ধীবর বৃত্তান্তে কি হয়েছে, যে রাজার যে নেক্সট স্টেজে যাওয়ার যে একটা বিষয় রয়েছে, রাজা শকুন্তলাকে এতদিন পর্যন্ত মনে করতে পারেননি, এইবার তিনি কি করবেন, শকুন্তলাকে মনে করছেন, তার বিরহ করছেন, বিচ্ছেদের জন্য কান্নাকাটি করছেন, এই সমস্তগুলো তার এবার ফিল হয়েছে। না হলে তো নেক্সট স্টেজে যেতে পারবেন না। নেক্সট স্টেজে তার যে মিলন ঘটানোর যে দরকার, সেই স্টেজে তো যেতে হবে, তার জন্য একটা ধাক্কা দরকার, একটা যোগসূত্র দরকার, সেই যোগসূত্রই কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে তং খলু কৃতি। এই লাইনটা দিয়ে কিন্তু বেশ একবার বা দুবার কিন্তু প্রশ্ন এসেছে এসএসসিতে, যে তুমি এখানে কৃতার্থ হলে, কৃতি মানে তুমি এখানে কৃতি সম্পন্ন করলে, কৃতার্থ হয়েছো। কে কৃতার্থ হয়েছে? ভ্রমরকে বলছেন দুষ্যন্ত, যে আমি তো আর কিছু করতে পারলাম না, তুমি বারবার শকুন্তলার কাছে গিয়েছো এবং শকুন্তলার অধর সুধা পান করেছো, তুমিই কৃতি, আমার দ্বারা আর কিছু হলো না। এই কথাটা দুষ্যন্ত বলেছেন, নিজেকে নিজেই একরকম বলছেন। উনি কিন্তু স্বগতোক্তি করছেন, এখানে কাউকে বলছেন না, ডাইরেক্ট কাউকে কিন্তু এই কথাটা বলছেন না। হ্যাঁ, ভ্রমরকেও ডাইরেক্ট বলছেন না, তিনি নিজেকে নিজেই বলছেন যে এই ভ্রমরটাই কৃতার্থ হলো, ভ্রমরকে উদ্দেশ্য করে বলছেন। এই কথা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, তিনি একাই বলছেন, একাই শুনছেন। আচ্ছা, পুত্রমেবম, এটা পত্র হয়ে গেছে, এটা পুত্র হবে। পুত্রমেবম গুণপেতম চক্রবর্তী নাম আপনুহি। নাট্য পরিভাষায় একে বলা হয় বীজ শ্লোক বলা হয়। কারণ কি বীজ বলার কারণ কি, এখানে একটা আশীর্বাদ রয়েছে, একটা বর রয়েছে। কি বর রয়েছে, বা সেখানে আমরা দেখতে পাচ্ছি বৈখানস বলেছিলেন যে পুত্রম এবং গুণপেতম চক্রবর্তী নাম আপনহি, তুমি একটি পুত্র লাভ করবে এবং সেই পুত্র রাজ চক্রবর্তী লক্ষণ যুক্ত হবে। এই যে একটা আশীর্বাদ তিনি পেলেন, এবং ভবিষ্যতে যখন রাজা মারীচের আশ্রমে উপস্থিত হলেন, সেখানেও কিন্তু তিনি দেখলেন যে একটি শিশু রয়েছে যে রাজ চক্রবর্তী লক্ষণ যুক্ত। হ্যাঁ, এবং পঞ্চম অঙ্কে আমরা দেখেছি সোমরাত যে ঋষি, সোমরাত যে পুরোহিত, রাজপুরোহিত, সেও কিন্তু বলেছে যে রাজার একটি রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র তৈরি হবে। সেই পুত্র যদি হয় তাহলে মেনে নেব যে শকুন্তলা রাজারই পত্নী, না হলে মেনে নেওয়া যাবে না, শকুন্তলাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এইটা কিন্তু পরিণতিতে সাহায্য করেছে। বীজ শ্লোক কি করে? পরিণতিতে সাহায্য করে। এই বীজই পরবর্তীতে মহিরুয়ে পরিণত হয়, বিশাল বটবৃক্ষে পরিণত হয়। এই আশীর্বাদের জন্যই তাদের প্রেম কাহিনী, তাদের বিবাহ, তাদের পুত্র সন্তান উৎপত্তি এবং পুত্র সন্তানের মাধ্যমে মিলন, এই সমস্ত কিছু পরবর্তীকালে ঘটতে পেরেছে। কেন? এই বীজ শ্লোকের জন্য, এই আশীর্বাদের জন্য। এই জন্য একে বীজ শ্লোক বলা হয়। এবং এটা কিন্তু ইন্টারভিউতেও কখনো কখনো জিজ্ঞাসা করা হয়েছে যে এই বিজ্ঞান শকুন্তলায় বীজ শ্লোক কোনটি? স্যার, হ্যাঁ, আশীর্বাদ তো দুবার দেওয়া হয়েছে শকুন্তলাকে। হ্যাঁ, পরেও একটা আছে, সেটা শকুন্তলা দুবার না, নয়, এটা হচ্ছে দুষ্যন্তকে দেওয়া হয়েছিল। যে না আশীর্বাদ মানে আশীর্বাদ বাণী দুবার তো, যে জয়ন্তর মতো। হ্যাঁ, ওই জায়গাটা একটা মারিচ দিয়েছে, আর একবার দিয়েছে কাশ্যপ দিয়েছে, কর্ণমুনি দিয়েছেন। এবং সেখানে শকুন্তলা মানে শকুন্তলা দুবার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, এক হচ্ছে কর্ণর থেকে আর এক মারিচের থেকে। তো ঠিক, মারিচের থেকে। এবং তার সঙ্গে সঙ্গে মারিচের স্ত্রীও কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন, সেটাও কিন্তু দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট রয়েছে
রম্মানি বিক্ষ মধুরাংশ নিশম্য শব্দান পর্যুৎসুকানি ভবন্তি। এই যে শ্লোকটি রয়েছে দেখো, প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্লোকের ছোট ছোট অংশ তুলে দিয়েছে। এরকম প্রশ্ন হতেই পারে এবং হবেও। অভিজ্ঞান থেকে 3টে থেকে 4টে প্রশ্ন হবে। 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন লাইন তুলেই হবে, একদম গ্যারান্টি। 2টো প্রশ্ন লাইন তুলেই হবে। কোন লাইনগুলো হবে? অন্তত প্রসিদ্ধ শ্লোকগুলি অন্তত লাইন তুলে পড়ো, যে এইটা একটা প্রসিদ্ধ শ্লোক, রম্মানি বিক্ষ মধুরাংশ নিশম্য শব্দান, পঞ্চম অঙ্কের 2 নম্বর শ্লোক, পঞ্চম অঙ্কের 1 নম্বর শ্লোক। এই শ্লোকগুলি বা অন্তত যেটা সন্দর্ভতে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো আগে পড়ো। বাড়িতে যখন পড়বে সন্দর্ভের লাইনগুলো আগে মুখস্থ করে ফেলো, যে এটা কে কাকে বলেছে, কোন অঙ্কে আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু হবে, কোন অঙ্কে আছে, কে কাকে বলেছে, এবং কোন চরিত্র কোন অঙ্কে উপস্থিত রয়েছে। এই 3 ধরনের প্রশ্ন হচ্ছে অভিজ্ঞান থেকে আসার সম্ভাবনা প্রবল। আগে আরেক ধরনের প্রশ্ন আসতো, যেখানে একটা লাইন তুলে দিত, দিয়ে বলতো এখানে সন্ধি বিচ্ছেদ করে পুনরায় লেখো। এখন আর সেই ধরনের প্রশ্ন কিন্তু খুব একটা আসে না। আচ্ছা, সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। অবসর অয়ম, এটার উত্তর হবে প্রথম। সন্ধি বিচ্ছেদ করতে ও আগেরটা তো বলা হলো না। এই শ্লোকে কোন দার্শনিক মতবাদ প্রকাশিত হয়েছে? জন্মান্তরবাদ। কেন জন্মান্তরবাদ বলা হয়েছে? দুষ্যন্ত বলছেন যে আমি এই রম্যানি রম্য বস্তু দেখছি এবং মধুর শব্দ শুনছি। রম্যানি বিক্ষ মধুরাংশ নিশম্য শব্দান পর্যুৎসুকানি যৎ সুখিতোপি জন্তু তৎ চেতসা স্মরন্তি যৎ নূনম অবধপূর্বম ভাব স্থিরানি জননান্তর সৌরিধানি। হ্যাঁ, আমি যে শুনছি, শুনে আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এরকম ব্যাকুল হচ্ছে। নিশ্চয়ই পূর্বজন্মের কোনো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এই জন্য তিনি মানে এই শ্লোকের মাধ্যমে বলা হয় এটা জন্মান্তরবাদকে সমর্থন করা হয়, বা কালিদাস জন্মান্তরবাদকে সমর্থন করতেন। মানে আমি এখন সুখী বা দুঃখী, কিন্তু আমি জানি না আমি কেন দুঃখী। তাহলে এই দুঃখের কারণ কি? হয়তো পূর্বজন্মের কোনো কারণ, এই রকম তিনি বলতে চাইছেন। এবং এই মতামতটা দেওয়ার জন্য কালিদাস যে জন্মান্তরবাদের বিশ্বাসী ছিলেন, সেই কথা কিন্তু এই শ্লোক থেকে প্রমাণ করার চেষ্টা করা হয়। এই জন্য এই শ্লোকটা একটা ইম্পর্টেন্ট শ্লোক। এবং হংসপদিকার গানের ঠিক পরে এই শ্লোকটি করা হয়েছিল, সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা শ্লোক। 35 নম্বরের উত্তর এ হবে। অবসারহ যুক্ত অয়ম, অকারের পর বিসর্গ, তারপর যদি অকার থাকে অকারটা বিসর্গটা ওকার হয়ে যাবে, আর পরের অকারটা লুপ্ত অকার হয়ে যাবে। সন্ধি, দেখো সঠিক সন্ধি সম্পন্ন রূপটি নির্বাচন করুন। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, 3 জায়গা থেকে কিন্তু সন্ধি দিতে পারে। পরীক্ষায় শুধুমাত্র বিসর্গ সন্ধি দেওয়া থাকে, কিন্তু আগে ইংলিশে লেখা থাকতো স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি। তার মানে বিসর্গ সন্ধির উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। 4টে যদি সন্ধি আসতো, 2টো বিসর্গ সন্ধি থেকে আসতো, এই জন্য বলা হয়েছে স্পেশাল ট্রেস অন। বাকি সন্ধি কিন্তু আসতো, ব্যঞ্জন সন্ধিও আসতো। সুতরাং এখানেও কিন্তু ব্যঞ্জন সন্ধিও আসবে, স্বরসন্ধি আসবে, সবই আসবে। তাহলে এখানে কি হচ্ছে? স্বযুক্ত গত, বি নাম্বার উত্তর হবে। দন্তস্ব এবং এস, এই দুটির পরে বিসর্গ থাকলে বিসর্গ লোপ পেয়ে যাবে। 37, নিম্নলিখিত পদে সকারণ বিভক্তি নির্ণয় করতে হবে। কেশেষু চমরিং হন্তি, কেশের জন্য চমরি গাইকে হত্যা করা হচ্ছে। কেশের জন্য, কেন হত্যা করা হচ্ছে? কেশের জন্য। নিমিত্তে সপ্তমী হবে। অনেকে কেশেষু দেখেই অবচ্ছেদে সপ্তমী হয়তো দাগ দিয়ে দিল। অবচ্ছেদে সপ্তমী সাধারণ বাংলা টার্ম, 11-12 টার্ম। পান্নিতে অবচ্ছেদে সপ্তমী বলে কিন্তু কোনো সূত্র নেই। অর্থাৎ কেশেষু গৃহীতা কৃষ্ণা, কৃষ্ণা বা দ্রৌপদীকে চুল ধরা হয়েছে। চুল ধরা হয়েছে মানে সারা শরীরের একটি অংশকে ধারণ করা রয়েছে। এইটা কিন্তু এক ধরনের আধার, ঐকদেশিক আধার। আর ঐকদেশিক আধার হওয়ায় এখানে ঐকদেশিক আধার হয় আধার অধিকরণম সমর্থন করা যায়। কখন? যখন কেশেষু গৃহীতা কৃষ্ণা। এটা অবচ্ছেদে সপ্তমী 11-12 বইতে আছে। কথাটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, তোমাকে বুঝিয়ে দিতে হবে কেন গ্রামাটিক্যালি ভুল আর কেন ঠিক। পাণিনির দ্বারা সমর্থিত হচ্ছে, আর পাণিনি অবচ্ছেদে সপ্তমী বলেননি, উনি আধার অধিকরণম বলে দিয়েছেন। আর আধার অধিকরণম দিয়েই ওইটা ঐকদেশিক আধার করে সমর্থন করা যায়। কিন্তু এখানে দিয়েছে কেশেষু চমরিং হন্তি, মানে কেশের জন্য চমরি গাইকে হত্যা করা হচ্ছে। সিমনি পুষ্কলক হত কেশেষু চমরিং হন্তি, এই নিমিত্তাৎ সপ্তমী, নিমিত্তাৎ কর্মযোগে যে বার্তিকটি রয়েছে, এই বার্তিকটা একটা ইম্পর্টেন্ট একটা বার্তিক। নিমিত্তে সপ্তমীর উদাহরণ দাও, এইভাবেও আসে। আর এর যে উদাহরণগুলি রয়েছে সেইগুলো তুলেও বলতে পারে কোন কারক বিভক্তি হয়েছে বা কোন বিভক্তি হয়েছে। তারপরে হচ্ছে তুমর্থে চতুর্থী। তুমর্থে চতুর্থীর উদাহরণ কোনটা?
খুব সহজ। তুম অর্থে চতুর্থী বের করার সহজ উপায় হচ্ছে তুম মানে তুমুন প্রত্যয়। এখানে যে শব্দগুলিতে চতুর্থী হয়েছে সেখানে কোনটাতে তুমুন যুক্ত করা যায়? ফলের সঙ্গে তুমুন করলে ফলিতুম জাতি মানে কি হবে? যাচ্ছে এরকম না, দেখো আন্তে কথাটা রয়েছে, এই আন্তে কথা ফলানি আহরতুম জাতি, আহরতুম কথাটা এর মধ্যে আসছে। হ্যাঁ, আর মশকায় ধূম হবে না, কারণ মশকায় ধূম হচ্ছে তাদর্থে চতুর্থী, আর তাদর্থে চতুর্থীতে কোনো ক্রিয়াপদ থাকে না। তাদর্থে চতুর্থী চেনা এতটাই সহজ যে দুটো মাত্র পদ থাকবে এবং কোন রকম ক্রিয়াপদ থাকবে না তাদর্থে চতুর্থীতে। মশকায় ধূম, আতপায় ছত্রম, দেখো কোথাও কিন্তু ক্রিয়াপদ নেই, সুতরাং মশকায় ধূম আগে বাদ দিলাম। জাগায় জাতিতে জষ্টুম জাতীয় করা যায়। জষ্টুম জাতি মানে জাগের জন্য যাচ্ছে। হ্যাঁ, এখানে জষ্টুম জজ প্লাস তুমুন করলেই জষ্টুম হয়ে যায়, তাহলে জষ্টুম অথবা জাগায় দুটোই করা যেতে পারে। হ্যাঁ, এই জাগ শব্দটা কি থেকে এসেছে? জাগ শব্দটা জজ ধাতুর সঙ্গে ঘই প্রত্যয় হয়েছে, এই জন্য বলা হচ্ছে জজ ধাতুর সঙ্গে যে ঘই প্রত্যয়টা হয়েছে সেই ঘই প্রত্যয়ান্ত পদ কোথাও আছে কিনা দেখো, বা লুট প্রত্যয়ান্ত পদ কোথাও আছে কিনা দেখো, সেইটার জায়গাতে তুমুন করা যায়। তাহলে ঘই প্রত্যয়ান্ত পদ হচ্ছে জাগ, তার জায়গাতে তুমুন করা যায়, বাকি কোথাও ঘই প্রত্যয়ান্ত পদ নেই, সুতরাং তার জায়গায় তুমুন করা যায় না। কেন যায় না? ঘইয়ের যে অর্থ তুমুনের অর্থ দুটো একই অর্থ, ভাববাচ্চে হয় দুটো একই অর্থ, সেই অর্থেই কিন্তু এখানে হয় ঘই করা যাবে অথবা তুমুন করা যাবে। ঘই প্রত্যয়ে কি থাকে? অকার থাকে, জজ প্লাস ঘই করলে যা গ, অকারটা আকার হয়ে যায় আর জটা গ হয়ে যায়, যা গ, তার চতুর্থীর এক বচন জাগায়। তাহলে মূল ধাতুটা কি? এটা ধাতু নিষ্পন্ন পদ, তাহলে তুমর্থে চতুর্থী অবশ্যই ধাতু নিষ্পন্ন পদ হতে হবে। আবার এখন এত শেষ বেলায় কে জয়েন করছে? তাহলে তুমর্থে চতুর্থী কি হচ্ছে? এখানে জজ প্লাস ঘই করলে হচ্ছে জাগো, তাহলে জাগো শব্দে তুমুন করা যেতে পারে, এইটাই হচ্ছে তুমর্থে চতুর্থী। অর্থাৎ বাক্যটাকে তুমি জাগায় জাতি যেমন লিখতে পারো তেমন জষ্টুম জাতি এরকমও লিখতে পারো। আর দেবায় নমস্করতি হবে না, তার কারণ কি? নমস অব্যয় রয়েছে, নমস যোগে চতুর্থী হতে পারে অথবা ক্রি যোগে দেবম হতে পারে। এটা হচ্ছে কর্মণি ক্রিয়ার্থ উপপদস্য হচ্ছে কর্মণীয় স্থানীয় হয়েছে, যখন এই সূত্রগুলি বোঝাবো তখন আলাদা করে বলে দেবো। সঠিক উদাহরণ নির্বাচন করুন। করণে ষষ্ঠী, রবিবার বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা এসএসসি তে দিয়েছে। করণে ষষ্ঠী কি? নাগ্নি কাষ্ঠানাম তৃপ্পতি, বা নাগ্নি তৃপ্পতি কাষ্ঠানাম, অগ্নি কাষ্ঠে তৃপ্ত হয় না। হ্যাঁ, এবং তৃপ্তার্থক ধাতু, তৃপ্তি বোঝায় এমন কোন ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে কর্মে ষষ্ঠী করণে ষষ্ঠী হতে পারে। এটার যে বার্তিক, সেই বার্তিক একটি রয়েছে কর্মাদিনাম, কর্মাদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষয়া ষষ্ঠী এব, এরকম বলে একটা বার্তিক রয়েছে, একটু দেখে নেবে। এটা সত্যনারায়ণ চক্রবর্তীতেও আছে এবং কৃষ্ণকালীর বইতেও কিন্তু পেয়ে যাবে, যে কর্ম প্রভৃতির সম্বন্ধ মাত্র বিবক্ষাতে ষষ্ঠী হয়। অর্থাৎ কর্ম ছিল, আমি কর্ম করতে চাইছি না, করণ ছিল, আমি করণ করতে চাইছি না, আমি ষষ্ঠী করতে পারি। যেমন এই বাক্যে বলছে যে অগ্নি কিসের দ্বারা তৃপ্ত হয়? কাষ্ঠের দ্বারা তৃপ্ত হয়। তাহলে দ্বারা দিয়া কর্তৃক থাকলে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। কাষ্ঠই তৃপ্পতি হওয়া উচিত ছিল, তাহলে কাষ্ঠই না করে দিলাম কি? কাষ্ঠানাম তৃপ্পতি। কাষ্ঠই তৃপ্পতি না করে আমরা কি করলাম? এই কাষ্ঠানাম করে দিয়েছি। এইটাকে আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট কি বলছে? সঠিক সমাসবদ্ধ রূপটি নির্বাচন করো। অগ্নিশ্চ বরুণশ্চ, অগ্নি বানানে গয়নয় রশ্মি রয়েছে, কিন্তু যখন সমাস হয়, দেবতা দ্বন্দ্ব সমাস হয়, তখন অগ্নি শব্দের রশ্মিকারটা দীর্ঘিকার হয়ে যায়, বৃদ্ধি ঘটে। তাহলে এটা দেবতা দ্বন্দ্ব সমাস, কারণ দুটো দেবতার নাম রয়েছে, অগ্নি একটা দেবতা, সোম একটা দেবতা, দুজন দেবতা রয়েছে, এবং সোম এবং অগ্নি দুজন থাকার জন্য দ্বিবচনে হয়েছে। দ্বিবচনে নর শব্দ দ্বিবচন করো নরৌ, সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে, দ্বিবচন হয়েছে। তাহলে অগ্নি সোমৌ। এবার তুমি বলতে সোম শব্দ তো দন্তস্ব থাকে, এখানে মূর্ধনস্ব হয়েছে। কেন মূর্ধনস্ব হয়েছে? সত্য বিধান কার্যকর হয়েছে। সোম শব্দটা একা একা ছিল যখন দন্তস্ব ওকার ম, কিন্তু সোম শব্দের আগে যখনই অকার আকার বাদে অন্য কোনো স্বর চলে এলো, অকার আকার বাদে স্বর মানে রস্বীকার বা দীর্ঘিকার চলে এলো, তখন দন্তস্বটা মূর্ধনস্ব হয়ে গেল। এটা সত্য বিধানের নিয়ম, সহজ নিয়ম। সঠিক বাক্যটির নির্বাচন, সঠিক বাক্যটি নির্বাচন করুন, মানে ব্যাস বাক্য করতে বলেছে। এটা 2016 সালের প্রশ্ন, 2016তে এসেছিল। এবং আশ্চর্যজনকভাবে এই যে পঞ্চশা 2016 সালে যখন এই পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল।
হ্যাঁ, এবং এই প্রশ্নের উপরে আমরা যখন আলোচনা করছিলাম, বন্ধুরা বসে আমরা গ্রুপ স্টাডি করছিলাম, তখন কোনো একদিন পরীক্ষাতে এইটি আমি ভুল করেছিলাম 2016 সালের পরীক্ষাতে, মানে বাড়ির পরীক্ষাতে ভুল করেছিলাম কোনো কারণে। এবং ভুল করার পরে যখন আমরা সেটাকে অ্যানালাইসিস করছি, কেন ভুল হলো দেখি তো সঠিকটা কি, বই খুলে দেখি সঠিক কি এবং কেন সঠিক আলোচনা করতে গিয়ে তখন দেখলাম না এটা পঞ্চ বা ষট বা, এটা বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য মনে আছে পঞ্চ বা ষট বা, কিন্তু বহুব্রীহি সমাস হবে এইটা আর করতে পারছি না। কেন বহুব্রীহি সমাস হবে? তার মানে হচ্ছে যে তোমার কাছে কটা ফল আছে, তুমি বলে 5টা বা 6টা ফল আছে, তাহলে 5টাকে বোঝালো না 6টাকে বোঝালো? বোঝালো ফলগুলিকে, অন্য পদার্থ প্রধান ও বহুব্রীহি। এইভাবে দেখে রাখলাম, পরীক্ষাতে দেখলাম ঠিক এইটাই চলে এসেছে। এই জন্য অ্যানালাইসিস করাটা খুব জরুরি। শুধুমাত্র পরীক্ষা দেওয়া যেমন জরুরি, পরীক্ষার পরে পোস্ট এক্সাম অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ, যে আমি কটা ভুল করলাম, কেন ভুল করলাম, এদের সঠিক রূপ কি, এই প্রশ্নগুলোর উত্তর যেন তোমাদের কাছে থাকে প্রত্যেকটা পরীক্ষার শেষে। কুটিলাম গচ্ছতি জং গম্মতে, গচ্ছতি রয়েছে, হ্যাঁ, গচ্ছতির গম ধাতু, তাই গম ধাতুর পরে জং প্রত্যয় করলে জং গম্মতে হয়। বানানগুলো খেয়াল করবে, কুটিলাম গচ্ছতি জং গম্মতে। আচ্ছা, তদ্ধিতান্ত রূপটি লেখো, অনেন প্রকারেণ অন্যথা। হ্যাঁ, বললাম 41 নম্বরের কোশ্চেনের অ্যানসারটা কি বললেন? আমার ওইদিকে অল্প নেটওয়ার্কের প্রবলেম ছিল, শুনতেই পাইনি। পঞ্চ বা শর্ট বা, পঞ্চ বা শর্ট বা, সি নাম্বার। নেক্সট 44 নম্বর হচ্ছে সঠিক রূপটি নির্বাচন করুন। শ্রী শব্দের ষষ্ঠীর বহুবচন, ষষ্ঠীর বহুবচন শ্রী আম হবে না কোনটা হবে? হ্যাঁ, স্ত্রী আম হয় আর স্ত্রী নাম হয়, সেটা মূর্ধন্যয় আকার হয়। না, শুধু মূর্ধন্যয় আকার বললে হবে না, সেখানে তালব্য শয়ের ফলে দীর্ঘই হয়। হ্যাঁ, দীর্ঘই হয়, মূর্ধন্যয় আকার, ময় হয়, মূর্ধন্যয় আকার হয়। হ্যাঁ, আর প্রথমটা হয় শ্রীয়াম। হ্যাঁ, এই যে শ্রীয়াম হয়েছে, বানানটা খেয়াল করবে, শ্রী শব্দে দীর্ঘিকার থাকে, ঠিক কথা, কিন্তু পরে যখন অন্তস্থয় চলে আসে তখন সেগুলো রস্যিকার হয়ে যায়, কারণ এখানে ইয়ং আদেশ হয়, রস্যই অন্তস্থয় উময় হসন্ত, ইয়ম, এই জন্য ই অ রস্যইকার হয়ে যায়, এখানে কিন্তু দীর্ঘইকার হয় না। তাই যখনই শ্রীয় বা স্ত্রীয়, এইগুলো সব দেখবে রস্যিকার হয়ে গেছে। স্ত্রী শব্দতেও দেখবে স্ত্রীয়াম রস্যিকার আছে। মঘবন তৃতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচন, হ্যাঁ 43 নাম্বারটা অনেন প্রকারেণ, ওটা আমি দিলাম ইত্থম হবে। ইত্থম হবে ওটা না না, ওটা অনেন প্রকারেণ আছে আর এটা অন্যান্য প্রকারেণ আছে, দুটো আলাদা। অন্যান্য প্রকারেণ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনেন প্রকারেণ, অনেন প্রকারেণ যেটা আছে সেটা অন্যম আছে, কিন্তু এটা আলাদা আছে। অনেন প্রকারেণ যেটা সেটা ইত্থম হবে, আর এটা অন্যান্য প্রকারেণ আছে। আচ্ছা, অন্যান্য প্রকারেণ মানে অন্য একটি প্রকারে, অন্য একটি প্রকারে, ঠিক ঠিক, অন্য একটি প্রকারে অন্যথাই করো এটা। আর অনেন প্রকারেণ হলে ইত্থম করবে। কেন বলছি? অনেন মানে এই, এই যখন হবে তখন ইদম শব্দ ব্যবহার করব, ঠিক আছে, এই প্রকারে। আর এটা অন্য প্রকারে, তাই অন্যথা, মূল শব্দ এখানে অন্যই আছে, মূল শব্দটা কি অন্য, তারপরে থা যুক্ত হয়েছে, অন্যথা। আর যদি হতো অনেন প্রকারেণ, তখন অনেন শব্দটা আমি কি থেকে ব্যবহার করছিলাম? ইদম শব্দ থেকে ব্যবহার করছিলাম, ইদম, তখন হতো ইত্থম। তাহলে অন্যেন প্রকারেণ হলে অন্যথা হবে, যেহেতু মূল শব্দ হচ্ছে অন্য। আর অনেন প্রকারেণ যদি হয় তখন হবে ইত্থম। কেন? অনেন শব্দটা এসেছে কোথার থেকে? ইদম শব্দ থেকে এসেছে, তাই ইত্থম হবে, ঠিক আছে। মঘবন তৃতীয়া বহু এক বচন, বহু বচন না এক বচন, মঘবতা। সঠিক ধাতুরূপটি নির্বাচন করুন। ভি ধাতু লট প্রথম পুরুষ এক বচন, কোনটা হবে? স্যার একটা বাদ গেছে। হ্যাঁ, বিভেতি স্যার, বিভেতি, বিভেতি, ঠিক, বিভেতি। স্যার 44 নাম্বারটা বলা হয়নি, বিভেতি। এই তো 44 তো এতক্ষণ আলোচনা করলাম, এই যে। ও হ্যাঁ স্যার, হচ্ছে হচ্ছে হচ্ছে। প্রস্থা লিট প্রথম পুরুষের এক বচন, প্রধাতু প্রপূর্বক স্থা ধাতু, স্থা ধাতু লিট লকারে হয় তস্থ,
স্থা ধাতুর লিট লকারে হয় তস্থ, এইটুকু হয়, ঠিক আছে, স্থা ধাতু বলছি। আর যখন প্রযুক্ত হয়ে যাবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে। স্থা ধাতু পরস্মৈপদী, কিন্তু প্রপূর্বক স্থা ধাতু আত্মনেপদী, তাই হয়ে যাবে প্রতস্থে। তাহলে বি নাম্বার উত্তর। কেন হবে স্যার? হ্যাঁ, এই তো দাগিয়ে দিয়েছি, দেখো প্রতস্থে হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটা বললাম। স্থা ধাতু পরস্মৈপদী, তাই স্থা লিট প্রথম পুরুষের একবচনে হয় তস্থৌ, কিন্তু যখন প্রযুক্ত হবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে, তাই প্রতস্থে হয়েছে। বুৎপত্তি, শ্রেয়সীর বুৎপত্তি দিয়েছে, শ্রেয়স ইপ, ইপ বানান ভুল লিখেছে, প্রথমে এটাকে কাটবে, যেটা হবে না। শ্রেয়সী, এটাও হবে না, প্রথমে এভাবে কাটবে। তারপরে দেখো প্রশস্য শব্দের জায়গায় স্র আদেশ হয়, তারপরে ইয়সুন হয়েছে, স্ত্রীলিঙ্গে ইপ, এই বানানটা বোঝা যাচ্ছে না, পয় হসন্ত, এটা পয় হসন্ত আছে, আর লাস্টের ইস আছে, রস্বই মূর্ধন্যস্বই হসন্ত, এটার উত্তর হবে ইপ প্রত্যয়, প্রশস্য স্র, তারপরে ইয়সুন, এবং তারপরে স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয়, সি নাম্বার উত্তর হবে। 49, ভুল সংশোধন করে সঠিক বাক্যটি নির্বাচন করুন। মিত্র মে সমুপস্থিত, মিত্র শব্দটা যখন সূর্য অর্থে হবে তখনই পুংলিঙ্গে হবে। এখানে আমার বন্ধু উপস্থিত হয়েছে, যে উপস্থিত হয়েছে সে তো আর সূর্য হতে পারে না, সে আমার মিত্র, আর মিত্র শব্দ তখন ক্লিবলিঙ্গে হবে। এবার তুমি খোঁজো ক্লিবলিঙ্গে মিত্র কোথায় কোথায় রয়েছে, দেখো বি নম্বরে ক্লিবলিঙ্গ মিত্র রয়েছে, আর এখানে রয়েছে। তাহলে মিত্র হচ্ছে ক্লিবলিঙ্গ, তাহলে ত প্রত্যয়ান্ত পদ কি হবে, ক্লিবলিঙ্গে করতে হবে। এখানে কর্তার বিশেষণ, দেখো উপস্থিত গমনার্থক ধাতু হওয়ায় বর্তমানকালে গমনার্থক ধাতু হয়, তপ্রত্যয় হয়েছে, কর্তৃবাচ্য হয়েছে, আমার বন্ধু উপস্থিত হয়েছে। মিত্রমে সমুপস্থিতম, কারণ কর্তার বিশেষণ হিসাবে তপ্রত্যয় ব্যবহৃত হবে। তাহলে কি করব, মিত্রমে সমুপস্থিতম, এখানে আবার ত পড়েনি একটা বানানে, এটা উত্তর হবে মিত্র, মিত্রম মে সমুপস্থিতম, এখানে বানানো ভুল রয়েছে, সমুপস্থিম হয়ে গেছে, সমুপস্থিম হওয়া উচিত সমুপস্থিতম, উত্তর হবে বি নম্বর উত্তর হবে। 50, মে নাস্তি ব্যাঘ্রস্য ভয়ম, মে নাস্তি ব্যাঘ্রস্য ভয়ম, সঠিকটা কি হবে, মম, মেয়েটা বাক্যের শুরুতে বসে না, সংক্ষিপ্ত রূপ কখনোই বাক্যের শুরুতে বসে না, এটা জানো। আর ভয় বা ভীতি বোঝালে কি হচ্ছে, যার থেকে ভয় তাতে পঞ্চমী করতে হয়, তাহলে মম নাস্তি ব্যাঘ্রাত ভয়ম, তাহলে মম নাস্তি ব্যাঘ্রাত ভয়ম, কোনটা, এ নাম্বার উত্তর, মম নাস্তি ব্যাঘ্রাত ভয়ম। সঠিক বিকল্প লেখো। কুশলম তে পৃচ্ছামি, কুশল শব্দের যে কুশল, মদ্র, ভদ্র ইত্যাদি শব্দ যোগে কি হয়, ষষ্ঠী বিভক্তি হয়ে যায়, তাহলে কুশলম তব, এটা হয়ে যাবে তব, কুশলম তব পৃচ্ছামি। নেক্সট, গ্রহণ করা অর্থে আ পূর্বক দা ধাতু আত্মনেপদী হয়ে যায়, গ্রহণ করা অর্থে আ পূর্বক দা ধাতু আত্মনেপদী, আ দত্তে হয়ে যাবে, আর আ দদাতি মানে মুখ বিস্তার করা, দুটো আলাদা আলাদা শব্দ যুগলের পার্থক্য, এইভাবে প্রশ্ন দিয়েছে কিন্তু। সঠিক অনুবাদ করো, দুটো অনুবাদ পরীক্ষায় থাকবেই বলেছি, দুটো অনুবাদ দেখো, তার মনে শান্তি বিরাজ করে, তাহলে তার তস্য, মনে মনস শব্দের সপ্তমী রাখবে মনসী, শান্তি, শান্তি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আর শান্তি শব্দের ব্যুৎপত্তি হচ্ছে সম ধাতু, তার সঙ্গে তিন প্রত্যয়, কয়তয় রসি নয়, তিনের তি থাকে, তি দেখেই বুঝতে হবে এটা তিন প্রত্যয়ন্ত পদ, তাহলে তস্য মনে শান্তিহি, মতি শব্দের মতো। বিরাজতে, বি পূর্বক রজ ধাতু আত্মনেপদী, তাহলে তস্য মনসী শান্তি বিরাজতে, বিরাজন্তে নয় কিন্তু, বহু বচনেও হবে না, তাহলে মনেও হবে না, এইভাবে কিন্তু যেগুলো হবে না সেইগুলোও কিন্তু খেয়াল করতে হবে, যেটা হবে সেটা শুধু খেয়াল করলাম উত্তরে তা নয়, কিন্তু পরীক্ষায় বাকিগুলো যে হবে না সেটাও কনফার্ম হয়ে তবেই কিন্তু উত্তর করতে হয়। আমি জানলাম হ্যাঁ এটাই আমার চোখে বেঁধেছে, এটাই ঠিক, আর দেখলাম না, তা নয় কিন্তু, সেইভাবে করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, এটি সঠিক অনুবাদ কি হবে, মানুষের মাঝে, মানুষের মাঝে মনুষ্যানাম, ষষ্ঠীও হতে পারে, সপ্তমীও হতে পারে, মধ্য শব্দেরও প্রয়োগ হতে পারে, মনুষ্যানাম মনুষ্যেষু দুটোই হতে পারে, অথবা মানব মধ্যে এইভাবেও হতে পারে, মধ্য শব্দ দিলে ষষ্ঠী সপ্তমী করতে হয় না, অথবা ষষ্ঠী সপ্তমী করলে মধ্য শব্দ লাগে না। আচ্ছা, আমি অহম, সবকটাতে দেখো অহম অহম আছে, কোথাও ভুল নেই, শুধু লাস্টের একটা শব্দ ওরা দিয়েছে, যে বাঁচতে চাই, বাঁচিবারে চাই মানে বাঁচতে চাই, চাই মানে ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছা অর্থে কোন প্রত্যয় হয়,
শন প্রত্যয় হয়। আর বাচার ধাতু কি? জীব ধাতু। দেখো যে জীব ধাতু, তার সঙ্গে শন প্রত্যয় করা হয়েছে। আমরা জি জীবী শতে পড়েছি, হ্যাঁ, জি জীবী শতে, তে আতে অন্তে শুধু তে পড়েছি। শুধু তে পড়লে তো হবে না, কারণ শন প্রত্যয়ান্ত ধাতু সবগুলোতেই ব্যবহৃত হয়। লট, লং, বিধিলিঙ্গ সবকটা লকারেই ব্যবহৃত হয়। উত্তম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ সব পুরুষেই ব্যবহৃত হয়। আর এখানে কোন পুরুষ রয়েছে? উত্তম পুরুষ। তাহলে অহম জি জীবী স্বামী, হ্যাঁ, লাস্টে দেখো তি রয়েছে। অহম তি তো হতে পারে না কখনোই। জি জীবী শ্বেত হবে না, জি জীবী সে আত্মনেপদী হবে না, শন প্রত্যয় আত্মনেপদী হয় না, শন প্রত্যয় ম্যাক্সিমাম পরস্মৈপদী হয়। তাই এই পরস্মৈপদীটাই উত্তর হবে। এইভাবে বাকিগুলো যে হবে না সেটাও যেন কনফার্ম করে তবেই সঠিক উত্তরটা দাও। এটাই কিন্তু মেথোডোলজি হবে পরীক্ষায় উত্তর করার। বালাত প্রভৃতি শিবং পূজয়তি, বাল্যকাল থেকে শিবকে পূজা করছি। এখানে অব্যয় কোনটা? একদম সোজা, প্রভৃতি হচ্ছে অব্যয়। তাহলে 55টা হয়েছে। এইবার একটু কাউন্ট করে নাও কার কটা হয়েছে এবং কোনটা কোনটা ভুল হয়েছে সেটাও দেখে নেবে। আর আমি যদি কোনো ভুল বলে থাকি পরের দিন আমাকে বলবে। বলো। 51টা একটু বলো না, ওখানে ষষ্ঠী হলো কেন? কুশল, মদ্র, ভদ্র এই যে শব্দগুলি রয়েছে তাদের যোগে ষষ্ঠী হয়। আগের দিন দেখবে লাস্ট যে সূত্রটা আমরা পড়তেও পড়লাম না, শুধু মুখেই বলে গেলাম যে এই শব্দগুলো থাকলে ষষ্ঠী হয়, কারণ সহজ জিনিস, শব্দ যোগে ষষ্ঠী, হ্যাঁ, সেই তার মধ্যে দেখবে আছে কুশল, মদ্র, ভদ্র এই যে শব্দগুলি রয়েছে তাদের যোগে ষষ্ঠী বিভক্তি হয়, ওই জন্য ষষ্ঠী হয়েছে। দাদা 12 নাম্বারটা একটু বলো না। কত? 12। আচ্ছা, একটা সেকেন্ড একটু দাঁড়াও, আমি ওর উত্তরের দেখবে 258 পৃষ্ঠা সত্যনারায়ণ চক্রবর্তীতে চতুর্থী চা শিষ্য আয়ুষ্য মদ্র ভদ্র কুশল সুখার্থ হিতই, হ্যাঁ, এই সূত্রটা আগের দিন আমরা পড়েছিলাম যে আয়ুষ্য শব্দ, ভদ্র শব্দ, ভদ্র শব্দ, কুশল শব্দ, সুখ শব্দ, অর্থ শব্দ, হিত শব্দ, এই শব্দগুলোর যোগে ষষ্ঠীও হতে পারে এবং চতুর্থীও হতে পারে। ঠিক আছে? ঠিক আছে। এইবার দেখো তে, তয়কারে তে, এটা কোথায় হয়? স্যার ওটাও তো যুষ্মদের ষষ্ঠীর একবচনে রয়েছে, বিকল্প একবচনে তবতে রয়েছে, তাহলে কেন হবে না? চতুর্থীতে কি হয়? তুভ্যামের বিকল্পে কি হয়? তে তো হয় তুভ্যান্তে। মাঝখানে কিন্তু তে বসে, সুতরাং বাক্যে কিন্তু কোনো ভুল নেই, মাঝখানে তে বসে, কিন্তু তেটা দেখে বোঝা যাচ্ছে না যে চতুর্থী হয়েছে না ষষ্ঠী হয়েছে। আচ্ছা, দ্বিতীয়াতে কি হয়? তাম তা হয় নাকি? তাম তা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দ্বিতীয় চতুর্থী কিন্তু প্রশ্নে কিন্তু কোনো ভুল নেই, প্রশ্নে কোনো ভুল নেই, তে হতেই পারে, বাক্যের মাঝখানে তে হতেই পারে, বাক্যের শুরুতে হবে না, বাক্যের মাঝখানে হতে পারে। স্যার কোশ্চেনটাই বলেছে বিকল্প কোনটা। ও প্রশ্ন দেখেছো? প্রশ্ন পড়িনি, দেখেছো, প্রশ্নটাই পড়িনি। এইটা সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের, এইটা যেটা আমি আগের দিন বলেছিলাম যে প্রশ্নটা ভালো করে পড়ো। আগের দিন আমি এই কথাটা পই পই করে বলেছি যে প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো, প্রশ্ন সোজা হবে, আর সোজা দেখেই কিন্তু আমরা অপশনে ঝাঁপ দেব, সুসাইডাল টেন্ডেন্সি একদম। প্রশ্ন না পড়লে এরকম ভুল হবেই। ছিল। হ্যাঁ বলো। আচ্ছা 12 নম্বর বলছিলে। হ্যাঁ দাদা। আচ্ছা, এটা ক্ষেমেন্দ্রের লেখা। ঠিক আছে দাদা। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। স্যার 27টা কি হবে? 27 মনোভাষার অর্থাৎ ইন্দ্রিয়। অনেক বেশি যদি ইন্দ্রিয়া আসক্তি হয়, সেই ইন্দ্রিয়ের আসক্তিকে মনু কি নাম দিয়েছেন? ব্যাসন নাম দিয়েছেন। আসক্তিকে কখনোই ষাটগুণ্য বলা হয় না। ষাটগুণ্য মানে যে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈদিভাব, সংশ্রয়। লোভকে আসক্তি বলা যেতে পারে না, কারণ আসক্তি মানে ব্যাসনের মধ্যেই লোভ চলে আসে। দুর্নীতিকেও তিনি আসক্তি বলেননি, আসক্তি মানে ব্যাসন বলেছেন। স্যার
ওই কেশসু সম্বরী ঘন্তি, এটা তো নিমিত্ত সপ্তমী। আর একটা বললেন না কেশসু দ্রৌপদী গৃহীত না কি একটা বলছিলেন, ওটা একটু আগে বলুন না। কেশেষু গৃহীতা কৃষ্ণা, দাগ থাকবে কেশেষু পদের নিচে। তখন হবে অবচ্ছেদে সপ্তমী করা যাবে না, ঠিক আছে? অবচ্ছেদে সপ্তমী ওই তোমাদের 11-12 এর বইগুলোতে লেখা থাকে। এইটা আধার অধিকরণমই হবে। পরীক্ষায় যদি অপশন থাকে অবচ্ছেদে সপ্তমী এবং অধিকরণে সপ্তমী, তাহলে অবশ্যই অধিকরণে সপ্তমীতেই দাগ দিতে হবে, কারণ পাণিনির মত হচ্ছে অধিকরণে সপ্তমী। ঠিক আছে? আচ্ছা, আর একটা যে 51 নাম্বারটা তাহলে কোনটা হবে? কুশলং তব পৃচ্ছামি, এটাই তো হবে নাকি? হ্যাঁ, এটা বিকল্প রূপ চেয়েছে গো, এটা প্রশ্নটাই তো পড়িনি আমরা। 51 নম্বরে সঠিক বিকল্প লেখো। এবার বিকল্পের তেজ জায়গায় যে নিচে দাগও দিয়ে দিয়েছে, তেজ জায়গায় কি হবে? ষষ্ঠী বিভক্তি যুক্ত পদ লিখতে হবে। তে হচ্ছে যুষ্মাৎ শব্দের ষষ্ঠীর একবচন। হ্যাঁ, তবতে হবে। তাহলে তব হবে না তস্য হবে? এদের কথা হচ্ছে তব হবে, তস্য হবে, না কোনটা হবে? আচ্ছা, আর একটা দেখো, তুভ্যম কি হতে পারে? তুভ্যম তেও হতে পারে। তুভ্যম তে এটাও হতে পারে। কেন হতে পারে? কুশল যোগে ষষ্ঠীও হয় চতুর্থীও হয়। ষষ্ঠীও হয় চতুর্থী হয়। পাণিনির সূত্র রয়েছে, চতুর্থী চাশিষ্য আয়ুষ্য ভদ্র মদ্র ভদ্র কুশল সুখ অর্থ হিতই। তাহলে চতুর্থী বিভক্তি হবে এবং ষষ্ঠী বিভক্তি হবে কুশল যোগে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন নয়, কারণ দুটো উত্তরই এখানে হচ্ছে। তুভ্যম তে, তের বিকল্প তুভ্যম, তের বিকল্প তব, দুটোই কিন্তু হয়, চতুর্থীতেও হয় ষষ্ঠীতেও হয়। এখানে কুশল যোগে ষষ্ঠীও হয় চতুর্থীও হয়, পাণিনির সূত্র তার প্রমাণ। নেক্সট আর কিছু আছে প্রশ্ন? স্যার, যখন ওটার বাক্যটার মানে করা হবে তখন কি চতুর্থী হবে? মানের দরকার নেই, কুশল শব্দ থাকলেই চতুর্থী এবং ষষ্ঠী করা যায়। শব্দ যোগে বিভক্তি সবসময় মানে যোগে হয় না। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে অবশ্যই কুশলমতে কি লেখা রয়েছে? এটা গচ্ছামি নাকি না পৃচ্ছামি? এত দাগিয়েছি পৃচ্ছামি, পৃচ্ছামি, পৃচ্ছামি। দাঁড়াও আরেকবার দেখে নিই। কুশলমতে পৃচ্ছামি, পৃচ্ছামি স্যার। হ্যাঁ, পৃচ্ছামি হলে চতুর্থী করা যাবে না, ষষ্ঠী করতে হবে। পৃচ্ছামি হলে ষষ্ঠী করা যাবে না। পৃচ্ছামি তোমার কুশল জিজ্ঞাসা করছি, তোমাকে আশীর্বাদ করছি না, তোমার ভালো চাইছি তা নয় কিন্তু। আমি তোমার জিজ্ঞাসা তুমি কেমন আছো, আর আমি যদি বলি তুমি তোমার কুশল হোক, দুটো আলাদা জিনিস। হ্যাঁ, তখন কিন্তু আবার এই শব্দের ভ্যারাইটি আছে। ও ঠিকই বলেছে, শব্দের ভ্যারাইটি আছে। কুশল যোগে তখন কিন্তু ষষ্ঠীই করতে হবে, কুশল যোগে চতুর্থী তখন করা যাবে না। কারণ চতুর্থী তখনই হবে যখন আশীর্বাদ মানেটা বোঝাবে। চতুর্থী তখনই হবে যখন তোমার আমি মঙ্গল চাইবো, তখনই হবে। কুশল শব্দটি যদি মঙ্গল চাই তাহলেই তুমি ষষ্ঠী করতে পারবে, চতুর্থী করতে পারবে। কিন্তু এখানে কুশল জিজ্ঞাসা করা হচ্ছে, তখন শুধু ষষ্ঠী করো। অ্যাকচুয়ালি না করা যায়, এত বেশি অর্থের গুরুত্ব দেয়নি যদিও, করা যায়। ঠিক আছে, ষষ্ঠীটাই করো। দাদা 33-এরটা একটু বলো না। 33-এরটা আছে পুত্রমেবম, এটা রস্যকার পড়েনি। পুত্রমেবম গুণপেতম, এইটি নাটকের বীজ শ্লোক বলা হয় একে। এ নাম্বার উত্তর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে স্যার। দাদা, আমার দুটো ভুল হয়েছে, একটা ওই চতুর্থী, একটা ওই আর একটা হচ্ছে 38-এরটা, মানে 38। প্রত্যেকেই নিজেদের ভুলগুলো দেখবে, সেই ভুলগুলো আমার ভুলও হতে পারে, তোমাদেরও ভুল হতে পারে, দুটোর উত্তরগুলো খুঁজবে। দাদা, আগের দিন যে বললেন ওই যে সেই নীললোহিত, ওটা কি শঙ্কর হবে, মানে মহাদেব? শঙ্করই হবে ওটা। উত্তরে ওখানে ভুল করা হয়েছে, ওটা শঙ্কর করতে হবে। গ্রুপে বলে দিয়েছিলাম। দাদা, দাদা বলো।
বলছি আমাকে এই উত্তরের ওইটা পাঠিয়ে দেবে না? আমি প্রথম দিকে তো ছিলাম না, ওইগুলো করেছি, আমি একটু মিলিয়ে দেখে নিতাম তাহলে আগের গুলো। আচ্ছা, উত্তরে তো বইতে অনেক ভুল রয়েছে, ওই জন্য তুমি আলোচনা করে দিই। ও আচ্ছা, কারো কাছে যদি উত্তর করা থাকে ওই ছবিটা একটু গ্রুপে পাঠিয়ে দিও তো, একজন পাঠালেই হবে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবে, তুমি ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। কেউ একজন পাঠিয়ে দিও, যেখানে টিক মারা আছে এরকম কেউ একজন পাঠিয়ে দিও। এরকম টিক মারা আছে যাদের বা গোল করা আছে তারা একজন পাঠিয়ে দিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই হোক। সকলকে গুড নাইট।